এই জায়গাটার মধ্যে অলরেডি বিষয় কোড লেখা আছে, অলরেডি হচ্ছে ক্রমিক নাম্বার লেখা আছে, কোন শিরোনাম হবে লেখা আছে। তো এই জিনিসগুলো তো মাথায় রাখবা, এগুলো খুবই বেসিক জিনিস। আমি কিন্তু 5 মিনিট টাইম নিতেছি এগুলোর জন্য, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে গতবারও তোমরা এগুলো সহজ সহজ বলছো, পরে হচ্ছে হলো গিয়া ভুল করে আসছো। এগুলোর কিন্তু খুব ভালো একটা মার্কিং আমি তোমাদেরকে বলি। একটা খাতা শুরুতেই কিন্তু হচ্ছে স্যারের উপর একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে হয়, অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে হয়। যদি তোমার 5 পেজের ইমপ্রেশনে খারাপ হয়, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের মার্কিং এর প্রতি স্যারের এমনি হচ্ছে ম্যাচ খারাপ হয়ে যাবে। তো ওটা মার্কিং ও তোমার উপর কিন্তু একটা প্রভাব পড়বে। তো খুবই সাবধানে করবা, কারণ অনেক ছোট ছোট, 1 ঘন্টাও লাগে না এগুলো অ্যাসাইনমেন্ট করতে। 1 ঘন্টা একটু মনোযোগ দিতে কিন্তু এত সমস্যা হওয়ার কথা না, ওকে? যাক, তো এখানটা আমাদের সবকিছু আরো লেখা আছে, এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এই কথাগুলো সুন্দর মতো লেখা আছে। তোমরা এই যে কালারিং পেন যেটা আছে, এটা কিন্তু যেন নীল এবং কালো বাদে ইউজ না করা হয়। আমি আবারও বলতেছি, তোমরা লাল কালি কিন্তু ইউজ করো না, বুঝছো? লাল কালি কিন্তু ইউজ করা শুধুমাত্র যে পরীক্ষক খাতা দেখতেছেন তার জন্য প্রযোজ্য, তোমাদের জন্য কিন্তু প্রযোজ্য না। আর অবশ্যই খাতার মধ্যে কিন্তু ওই যে অনেকেই দেখছে যে হচ্ছে ফুল আঁকছে, পাপড়ি আঁকছে, কত রকমের স্টাইল করে কত কিছু করছে। না রে ভাইয়া, তুমি খালি একটা ফর্মাল জিনিস দিচ্ছ। একটা ফর্মাল জিনিসের মধ্যে এত হাবিজাবি জিনিস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? একটা ফর্মাল জিনিস ফর্মাল ওয়েতে রাখবা, রিটেন ক্লিন রাখবা, একটু জাস্ট হচ্ছে একটু সুন্দর করে কাজ করবা, তোমার খাতার কোয়ালিটি বাড়ানোর দিকে চেষ্টা করো, ঠিক আছে? এসব মানে ডিজাইনের দিকে ফোকাস না করে যতটা কোয়ালিটি দেখা যায় ততটা ভালো হয়, ওকে? আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের সবকিছু সুন্দর করে লিখে দেওয়াই আছে। এবং অবশ্যই হচ্ছে আগের বারের মতো কেউ হচ্ছে খাতা সেলাই করে দিয়ে এসো না ভাই, অবশ্যই সুন্দর করে পিন আপ করে দিয়ে এসো, ঠিক আছে? দেখা যাবে যে খাতার পেজ ছিঁড়ে 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 নিয়ে চলে গেছো, এটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা। তোমার খাতার পেজ যদি স্যার পড়তেই না পারে, তাহলে এত বড় অ্যাসাইনমেন্ট লিখে লাভটা কি হই? ঠিক আছে? তো খুবই সুন্দর মতন কাজটা করবা, অ্যাসাইনমেন্ট গুলা তৈরি করবা এবং খুবই যত্ন সহকারে কাজগুলা করবা, ঠিক আছে? কারণ ইন কেস যদি এইচএসসি পরীক্ষাটা না হয়, ঠিক আছে, ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা, বাট বলা যায় না, যে কোনো সময় ওয়েভ বাড়তেই পারে। যদি ইন কেস যদি ঝামেলা হয়ে যায়, তখন কিন্তু তোমাকে ঠিক মতো কাজটা করতে হবে, ওকে? তো ভালো মতন জিনিসগুলো করবে। এবার হচ্ছে আমি মোটামুটি 6 মিনিট 7 মিনিট সময় নিলাম যেন এই জিনিসগুলোর উপর ফোকাস দেওয়া যায়। এবার আমরা কনসেপচুয়াল জিনিসপাতির দিকে চলে যাব, ওকে? তো জনগণ রেডি হয়ে যাও, আমাদের আছে খুবই ইজি একটা লেকচার। আমরা হচ্ছে লেকচারের দিকে ফোকাস করব, ঠিক আছে? আচ্ছা জনগণ, তাহলে সবাই খেয়াল করেন, আমাদের ফার্স্টে হচ্ছে এখানে কনভার্সনটা দেয়া আছে। আপনাদের কনভার্সন গুলো তো ঠিকঠাক মতো জানতে হবে, কেন? কারণ এই কনভার্সন গুলো কিন্তু আপনাদের আলটিমেটলি সব জায়গায় লাগতেছে, ঠিক আছে? কারণ আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু কনভার্সনটা লাগছে। খেয়াল করে দেখেন ভাইয়া, আমি একটু বলি যে 1 সেন্টিমিটার কিউব, 1 সিসি যেটা আছে এটাকে লেখা হয় 1 সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব কি জিনিস? 1 সেন্টিমিটার কিউব সহজ কথা হইতেছে, এটা হচ্ছে 1 ml। এটা হচ্ছে 1 ml মানে 1 মিলিলিটার, যেটা না, ওটাকে বলা হয় কি 1 সেন্টিমিটার কিউব। এরকম মাথায় রাখো, এই কনভার্সন গুলো কিন্তু লাগবে, ওকে? আচ্ছা, এরপরে কাহিনী হইতেছে, তোমরা ধরো কাজ করতেছো হচ্ছে 1 লিটার নিয়ে। 1 লিটার যে কথা, 1 ডেসিমিটার কিউব কিন্তু সেম কথা। এবার তোমরা আমাকে তোমরা একটু চিন্তা করে দেখো তো, 1 লিটার মানে কি 1000 মিলিলিটার হবে না? তো 1 ডেসিমিটার কিউব কিন্তু 1000 মিলিলিটার। আর 1 মিনিটের সময় কত বলছিলাম? 1 সেন্টিমিটার কিউব। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু কি আসবে? 1000 সেন্টিমিটার কিউব আসবে। তো এই কনভার্সন গুলা কিন্তু আমাদের তো জানতে হবে, ঠিক আছে? বা তুমি যখন 1 মিটার কিউব নিয়ে কাজ করতেছো, এটা মানে যে হচ্ছে 1000 ডেসিমিটার কিউব, এটা কিন্তু তোমাদের জানা উচিত, তাই না? তো এই জিনিসটা নিয়ে আমাকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় কাজ করতে হবে, একটু সুন্দর করে হইতেছে জিনিসগুলোকে একটু ক্লিন করতে হবে আর কি, ওকে? তাহলে দেখো লাস্ট টাইমে সবকিছু আমাদের লিখে দেওয়া আছে, একটু তোমরা জাস্ট একটু কানেক্ট করে নিও, তাহলে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এই কনভার্সন গুলো অবশ্যই ভালো মতন হচ্ছে মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? ভালো মতনই মেমোরাইজ করতে হবে যেন সুন্দর করে আমরা সবকিছু কানেক্ট করতে পারি। তো এটা হচ্ছে আমার ভলিউম মানে আয়তনের কনভার্সন গুলা। সো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, কারণ এখানে না বুঝার মতো কিছু ছিল না, ওকে? তাহলে আমরা যদি একটু সামনের দিকে যাই, এবার আমাদের চাপের কনভার্সন। এই কনভার্সনটাও আমাদের অনেক সহজ। এটা কি বলতো? এটা হচ্ছে ওই যে আমাদের চাপ মাপার যন্ত্রটা, ঠিক আছে? এই চাপ মাপার যন্ত্রটা আমাদের অনেক ধরনের একক আছে, অ্যাটমসফিয়ার আছে, প্যাসকেল আছে, তারপর হচ্ছে মিলিমিটার, এইচজি, প্যাসকেল আছে। আমি তোমাদেরকে বলি, এখানে এইচজি লেখছে, এটা কি বলছে বলতো? যে এই যে পাশের যে ছবিটা দেওয়া, হ্যাঁ, এই ছবিটার মধ্যে কিন্তু আমরা গ্লাস টিউবের ভিতরে কি নিয়ে মাপি? আমরা কিন্তু পারদ ইউজ করি। এই ক্লাস টিউবের মধ্যে কি করি? পারদ ইউজ করি একটা থার্মোমিটারের মধ্যে। যারা হচ্ছে ব্যারোমিটার দেখো না, ওরা থার্মোমিটারের কথা চিন্তা করো। কি হয় যে যখন জ্বর বেড়ে যায় তখন কি হয়? আমার কি একটু দাগগুলো বেড়ে যায় না? ওইরকম একটা প্রসেস আমরা ব্যারোমিটারে ইউজ করে থাকি। এবং তখন কি হয়? তখন ওটার মধ্যে পারদ ইউজ করা হয়, এবং পারদটা দিয়ে দিয়ে যেটা আমরা মাপছি, এই জন্য এটাকে বলা হয় মিলিমিটার এইচজি। পাশে এইচজি লেখা কেন? কারণ পারদ ইউজ করে তুমি উচ্চতার মাপছো, এই জন্য।
তাহলে এটাকে যদি একটু কানেক্ট করে দেখো, দেখো তো এখানে প্যাসকেল আছে, এটাকে তুমি যদি কিলো প্যাসকেল নাও তাহলে হয়ে যাবে 101 325 কিলো প্যাসকেল ইজ ইকুয়ালস টু, আবার তোমাদের দেখো এখানে কিন্তু মিলিমিটারে আছে, তোমাদের ইন কেস কোশ্চেনে সেন্টিমিটার চাইলে কিভাবে করতে হবে বলো দেখি। এখানটার মধ্যে একটু কানেক্ট করে দেখো যে আমরা 10 মিলিমিটার সমান কি 1 সেন্টিমিটার, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসবে 76 সেন্টিমিটার এইচজি। গুড, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু ফোকাস করবা, হ্যাঁ। তাহলে একটু ঠান্ডা মাথায় আমি তোমাদের একটু বলে দিই, ধরো ইন কেস তোমাকে কোশ্চেন করছে যে ধরো 100 কিলো প্যাসকেল আছে, এটা ইজ ইকুয়ালস টু কত অ্যাটমসফিয়ার, এরকম টাইপের কোশ্চেন করছে, ঠিক আছে। ইন কেস যারা পারো না তাদের জন্য বলতেছি, তখন কি করবা মনে রাখবা যে 100 যে কিলো প্যাসকেলটা আছে, এই কিলো প্যাসকেলকে তুমি তোমার কনভার্সনের জন্য এই যে 101 325 যেটা আছে 101.325 কিলো প্যাসকেল দিয়ে ডিভাইড করে দিবা, তাহলে অ্যান্সার কিসে চলে আসবে, তাহলে অ্যান্সার চলে আসবে হচ্ছে অ্যাটমসফিয়ার। সবার কি মনে থাকবে? ঠিক আছে, সবাই এই জায়গাটা একটু মনে থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, এখানে সুন্দর করে বসাই দিলে কিন্তু একটা সুন্দর করে অ্যাটমসফিয়ারে মানটা চলে আসবে। ওকে, জাস্ট একটা এক্সাম্পল একটু বলে দেওয়া, আমি জানি তোমরা পারো, বাট ইন কেস কারো মনে না থাকে ওরা যেন কাজ করতে পারে এই জন্য, হ্যাঁ। 896 এত অ্যাটমসফিয়ার। একই কথা তোমার মিলিমিটারটার জন্য আরেকটা জাস্ট বলে দেই, যেন তোমাদের কোশ্চেনটার মধ্যে যদি তোমাদেরকে বলে যে 700 মিলিমিটার এইচজি, তাহলে এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে কত অ্যাটমসফিয়ার, এরকম টাইপের কোশ্চেন যদি আসে তখন তুমি কি করবা, এই 700 কে তোমার 760 দ্বারা, কেন 760 দ্বারা, কারণ মিলিমিটারের কনভার্সন কিন্তু অ্যাটমসফিয়ারের জন্য 760 ছিল, তো যখন যেটা লাগবে ওটার জন্য একটু কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। আমার সহজ কথা আমি তোমাকে এটা বুঝাইতে চাইতেছি, কারণ তোমাদের অ্যাটমসফিয়ারে কনভার্সনটাই কিন্তু সবচেয়ে বেশি লাগে। এবার তুমি কি একটা থেকে আরেকটা কানেক্ট করতে পারতা কিনা, পারতা, কিন্তু তুমি চিন্তা করো তো অ্যাটমসফিয়ারে নেওয়ার পর তুমি যদি এটা থেকে যদি মিলিমিটার নিতে চাইতা, তাহলে কি অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার নেওয়ার সূত্র কি তুমি জানো কি জানো না? জানো। সো এই জায়গাটা একটু ফোকাস করে করে কাজ করবা। একটু জাস্ট হচ্ছে আমি দুটো এক্সাম্পলও দিয়ে দিছি, তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যেও কিন্তু একটা পোর্শন, এমন একটা ম্যাথড পোর্শনে কিন্তু এই জায়গাটা আছে। সো এই জন্য কনভার্সনটা দেখানো, যেন ইন কেস কারো যদি বিন্দুমাত্র প্রবলেম থাকে তার জন্য ব্যাপারটা সলভ হয়ে যায়, ব্যাপারটা মাথায় রেখো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা কনভার্সন দুটো সুন্দর করে দেখে ফেলছি, তাহলে সামনে একটু কনসেপ্টের দিকে চলে যায়, হ্যাঁ। কনসেপ্টের দিকে চলে যায়, খেয়াল করো এখানটায় হচ্ছে আমাদের কি আছে, চার্লসের সূত্র আছে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু চার্লসের সূত্রের উপর ফোকাস করা হয়েছে। তো আমরা চার্লসের সূত্র একটু ঠান্ডা মাথায় দেখবো, হ্যাঁ। আমরা শুরুর দিকের জিনিসটা কিন্তু জানি যে স্থির চাপ থাকবে, নির্দিষ্ট ভর থাকবে, কোন একটা গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। তো এই ব্যাপারটাতে আমরা একটু ঠান্ডা মাথায় ফোকাস করতে চাই, যারা এটা বুঝো বা বুঝো না কোনো সমস্যা নাই, হ্যাঁ, কাজ করার পর সবকিছু বুঝবা, হ্যাঁ। তো শুরুতে আমরা ধরে নিব যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, এই সেন্টিগ্রেড তাপমাত্রা কোনো গ্যাসের একটা আয়তন কত, V0, এটা আমরা ধরে নিলাম, হ্যাঁ। এটা হচ্ছে আমরা ধরে নিলাম, ধরলাম, ধরলাম। এরপরে কি বলছে দেখো তো, বলছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো তাহলে কি হবে, তাহলে আমার আয়তন যেটা আছে এই আয়তনটা বৃদ্ধি পাবে কতটুকু, বৃদ্ধি পাবে হচ্ছে এই V0 এর 1/273 অংশ, এটা বলছে। আচ্ছা, আয়তন যদি বৃদ্ধি পায় আর শুরুর আয়তন যদি V0 হয়, তাহলে বৃদ্ধি পাওয়ার পর অ্যাকচুয়াল আয়তন মানে মোট আয়তন কত দাঁড়াচ্ছে দেখো তো, মোট আয়তন দাঁড়াচ্ছে কত, V0 প্লাস এই V0 এর 273 অংশ, মানে কি V0/273 না? এইটুকু ক্লিয়ারলি বুঝো কিনা দেখো, যে শুরুতে আয়তন ছিল V0 আর এখানে কি হয়েছে 1/273 অংশ বৃদ্ধি পাইছে, তাহলে V0 এর 1/273 অংশ ছিল আমার বৃদ্ধি, তাহলে শুরুর মানটা আর বৃদ্ধির মানটা যোগ করলে কি মোট আয়তন পাবো না? পাবো। তাহলে 1 ডিগ্রি বাড়ালে এইটুকু বাড়লো, তাহলে তোমরা একটু ভাবো তো যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি বৃদ্ধি করতাম, তাহলে হচ্ছে এতটুকু বৃদ্ধি করলে আমার মোট আয়তন কত হইতো, মোট আয়তনটা হইতো হচ্ছে আমার V0 এর সাথে 2 বার V0/273 আসতো না, কারণ 2 ডিগ্রি বাড়াইছি, যতবার তুমি ডিগ্রি বাড়াবা তত করে কি V0/273 যোগ হইতে থাকবে, কারণ প্রতি ডিগ্রির জন্য V0/273 বাড়ে। ওকে, তাহলে এবার তুমি যদি হচ্ছে কত ডিগ্রির জন্য বাড়ো, ধরো তুমি হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য যদি বাড়াও, তাহলে কত হবে মোট আয়তন, তখন আমার মোট আয়তন যেটা আছে ওই মোট আয়তনটা বা আমার VT-র যে মানটা ওটা কত দাঁড়াবে, V0 এর সাথে তুমি V0 কয়বার আনবা, আমার আনবা হইতেছে আমার অনেকবার, তাই না, T বার আনবা, তাহলে T বার আনলে যোগফল কত হবে বলতো, যোগফল হবে V0 T/273, ঠিক আছে। যেমন উপরেরটা যোগ করে আমি তোমাদের বুঝাই দেই, এখানে V0 ছিল, এখানে দুইটা V0 নিচ্ছে, তাহলে কত আসে V0 প্লাস 2V0/273, মানে তুমি যত ডিগ্রি বাড়াইছো এখানে কিন্তু তত আসছে, যেমন 1 ডিগ্রি যখন বাড়াইছিল V0/273 সাথে কত আসছে 1 আসছে,
এখানে 2 ডিগ্রি বাড়াইছো, ভি নট বাই 273 সাথে কত আসছে? আমার এখানে কিন্তু 2 আসছে। যখন 3 ডিগ্রি বাড়াইছো তখন ভি নট বাই 273 সাথে কত আসছে? 3 আসছে। কথাটা আই গেস সবাই বুঝতে পারছো। ওকে, আমি পুরোটা এক্সপ্লেন করার ট্রাই করছি। এই জায়গাটা কিন্তু এখন কারো কোনো প্রবলেম থাকা উচিত না, ঠিক আছে? ঠান্ডা মাথায় একটু জাস্ট কানেক্ট করে নিও, তাইলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার এই জায়গাটার কথা কিন্তু আমরা ক্লিয়ার কাট বুঝছি। এবার আমরা পরের পেজে এটার গ্রাফটা দিকে যদি একটু রিলেট করতে চাই, একটু খেয়াল করো তো ভাইয়া, সুন্দর করে তোমার কথা শুনো। ধরো তোমাকে কেউ একজন যদি বলে যে ভাইয়া এবার হচ্ছে আমরা তো সূত্রে তোমরা তো প্রমাণ করলা, সমস্যা নাই, কিন্তু এবার তোমাকে যদি কেউ একজন বলে যে তুমি হচ্ছে এখানটা কি করো, তুমি হচ্ছে এখানে আমার যে ভি আছে আর আমার যে হচ্ছে এই যে টেম্পারেচার যেটা আছে, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস, এই দুটোর মধ্যে সম্পর্ক বা কানেকশনটা স্থাপন করো, তখন তুমি কি করবা? তুমি ফার্স্টে হচ্ছে অ্যাজ ইউজুয়াল তো জানোই এটা হচ্ছে ওয়াই, আর 0 ডিগ্রির তাপমাত্রা তো আমাদের ফিক্স, তাই না? এটা কত হবে? এটা হবে সি মানে ধ্রুবক। আর এখানে এই টিটা হচ্ছে আমার কোন অ্যাক্সিসে আছে? এক্স অ্যাক্সিসে। তার মানে আমার এটা আসবে এক্স আর ঢাল কত হয়ে যাবে? ভি নট বাই 273। তাহলে সুন্দর করে বলো তো, এখান থেকে আমরা কানেক্ট করতে পারবো না? y equals to c plus mx, তাহলে গ্রাফটা কিরকম টাইপের হবে? এরকম। এই দেখো ফার্স্টে সি অংশ এখানে ছেদ করবে, তারপর উপরের দিকে উঠে যাবে, এবং সি এর মানটা কার সমান বলছে বলো তো? ভি নট এর মানের সমানটা। ক্লিয়ার সবাই? আই গেস এবার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, তাই না? এই জায়গাটা, এবার এই জায়গাটার মধ্যে যখন আমরা কাজ করছি, এখন এখানটা সুন্দর একটা কোশ্চেনের অ্যান্সার আপনি একটু দেওয়ার যদি চেষ্টা করেন। জাস্ট এই জায়গাটা গ্রাফ তো আমরা বুঝলাম যে যখন ভিটি আর টেম্পারেচার সেলসিয়াস, আমি বারবার বলতেছি, যখন টেম্পারেচারটা সেলসিয়াস এককে থাকবে, সেলসিয়াস এককে থাকবে, তখন কি হবে? এটা কিন্তু ওয়াই অক্ষকে একটা অংশে ছেদ করবে, তাই না? এবং এই সি এর মানটা কার সমান হবে? ভি নট এর মানটা সমান হবে। আর ঢালের মানটা কার সমান হবে? ঢালের মানটা হবে ভি নট বাই 273 এর সমান। এই ব্যাপারগুলোকে দিকে কিন্তু একটু ফোকাস করি, ঠিক আছে? আচ্ছা, এই পোর্শনটুকু আমরা সবাই ক্লিয়ার কাট বুঝতে পারছি আই গেস। এবার তোমরা একটু ছোট্ট করে চিন্তা করো তো, যদি টেম্পারেচার যেটা আছে ডিগ্রি সেলসিয়াসে, এই টেম্পারেচারের মানটা যদি আমি কত নেই? -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেই। কত নিয়েছি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়েছি। তাহলে এবার আমরা এই উপরের সূত্রটার মধ্যে এই মানটা ইনপুট দিচ্ছি, খেয়াল করি। ভি নট এখানে আসলো কি? ভি নট টি বাই 273। এবার আমার টি এর মান কত ইনপুট দিব বলছি? -273। তাহলে 273 এর মানটা আমরা একটু বসাই দেখি। তাহলে ভি নট প্লাস কত? ভি নট এখানে আসলো 273, নিচেও আসলো একটা 273। তাহলে 273 আর 273 কিন্তু কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হয়ে গেলে কি থাকে দেখো তো? এখানে আসে ভি নট মাইনাস ভি নট। তার মানে ওভারঅল ভিটির যে মানটা আসে সে মানটা কত আসতেছে? 0 ডিগ্রি আসতেছে। তো এই ব্যাপারটা দিয়ে কিন্তু আমাদের একটু ফোকাস করতে হবে। হ্যাঁ, এটা আসতেছে 0। তাহলে এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বা ক্যালভিনে যদি তুমি বলতে চাও তাহলে 0 কেলভিন, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে আমার এই আয়তনে আমার গ্যাসের যে আয়তন বা ভিটির যে আয়তনটা আছে, এটা থিওরিটিক্যালি এটা কিন্তু আমার তাত্ত্বিক ভাবে, এটা কিন্তু বাস্তবে এখনো পাওয়া যায় না। তাত্ত্বিক ভাবে কিন্তু আমাদের 0 হয়। এই জন্য এই টেম্পারেচারটাকে আমরা কি বলি? এই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। কি বলি জনগণ? পরম শূন্য তাপমাত্রা। তো মাথায় রাখবা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন তাপমাত্রায় যেহেতু গ্যাসের আয়তন তাত্ত্বিক ভাবে, এই ওয়ার্ডটা কিন্তু বলতে হবে, হ্যাঁ, তাত্ত্বিক ভাবে, কারণ এখনো কিন্তু এক্সপেরিমেন্ট করে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, তাত্ত্বিক ভাবে যদি 0 হয়ে যায় তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। এখন আমি গ্রাফ সহ এইটুকু পর্যন্ত আরেকবার একটু রিপিট করতেছি, ঠান্ডা মাথায় তোমরা একটু, যারা হয়তো যদি কেউ না বুঝে থাকো তাহলে আরেকবার একটু কানেক্ট করে নিবা। হ্যাঁ, একটু খেয়াল করো। প্রথম কথা হইতেছে যে আমরা যখন সূত্রগুলো নিয়ে কাজ করছি, আমরা কার কার গ্রাফ আঁকতেছি? আমরা গ্রাফ আঁকতেছি হচ্ছে ভি নট, আর কার গ্রাফ আঁকতেছি হচ্ছে টেম্পারেচার সেলসিয়াসে। তাহলে দেখো, টেম্পারেচার সেলসিয়াসটাকে আমরা এক্স ধরছি, তাহলে বাকি পুরোটুক কি হয়ে যাবে? বাকি পুরোটুক পোর্শন হয়ে যাবে আমার এম। তারপরে ভি নট থেকে সি নিয়ে নিছি, তাহলে আমার গ্রাফটা কি আসতেছে? y equals to c plus mx। তাহলে এই যে c প্লাস mx টা আসতেছে, এটা সরলরেখায় তোমরা পড়ছো, গ্রাফটা কিরকম হয়? এটা হচ্ছে আমার y অক্ষকে ছেদ করে উপরের দিকে ধনাত্মক ঢাল দিয়ে উপরের দিকে উঠে যায়, তাই না? কারণ m এর আগে প্লাস চিহ্ন, ঠিক আছে? তো এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় দেখবা যে c এর m এর মানটা কত, ঢালের মানটা কত, এই লিখে দিছি দেখো, v নট বাই 273। c এর মানটা কত? v নট, তাই না? তো এই জন্য এখানে যে c এর মানটা আসছে এটা হচ্ছে v নট এর সমান, ঠিক আছে? সো ইন কেস আমি মনে করতেছি যে এখনো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখন সলভ হয়ে যাওয়া উচিত। ওকে, এখন কিন্তু সলভ হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? ওকে, গুড। তাহলে এখানটার মধ্যে আমি সুন্দর করে বলে দিলাম। এবার তোমাদের একটা কমন একটা কথা আমাকে একটু ঠান্ডা মাথায় একটু ভেবে বলো। হ্যাঁ, তো ঠান্ডা মাথায় আমাকে ভেবে বলো যে এই যে -273 এই পোর্শনটুকু আমি কোথায় পাইতে পারি বলো তো?
এই গ্রাফটাকে তুমি যদি হচ্ছে এরকম ভাবে পিছনের দিকে বর্ধিত করো, তাহলে এই যে পয়েন্টটাতে সে ছেদ করতেছে, এই পয়েন্টটাতে কি ভিটির মানটা কি জিরো না? বলতো, এটা তো জিরো পয়েন্ট, তাই না? তাহলে এইটাকে পিছনের দিকে বর্ধিত করলে কি হবে? এটা কিন্তু জিরো হয়ে যাবে। এবং ওইটাকে আমরা কি বলি? ওটাকে কিন্তু আমরা বলি হচ্ছে, দেখো এই টেম্পারেচারটা এদিকে গিয়েও কিন্তু -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসবে এখানে। ঠিক আছে? সো এই পোর্শনটাও কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে? তুমি যদি গ্রাফে -273 পোর্শন দেখাইতে চাও, তাহলে একটু পিছন দিকে ডট দিয়ে বর্ধন করে দিবা। বর্ধন করলে কি পাওয়া যাবে? যেখানে জিরো পয়েন্টে ছেদ করছে, ওটাই কিন্তু আমার পরম শূন্য তাপমাত্রার পয়েন্টটা। ঠিক আছে? ফার্স্টে কিন্তু আমরা দুই ভাবে দেখাইলাম। দেখো, ফার্স্টে আমরা ডান সাইডে হচ্ছে থিওরিটিক্যালি ম্যাথ করে দেখাই দিলাম, বাম সাইডে আমরা গ্রাফেও দেখাই দিলাম। তো দুই ভাবে তোমরা দেখাই দিতে পারো, সুন্দর করে একটু জাস্ট একটু বাসায় পড়বা, একটু সুন্দর করে কানেক্ট করে নিবা, তাহলে কিন্তু পুরো জিনিসটা ভালো মতন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা, এটা কিন্তু পরম তাপমাত্রা না, মাথায় রেখো, এটা কিন্তু পরম শূন্য তাপমাত্রা। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা আসি যে পরম তাপমাত্রা জিনিসটা তাহলে ভাইয়া কি। তাহলে দেখো, আমরা একটু অন্য কালারের দিকে যাই। দেখো, এবার 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 এখানটার মধ্যে আমার যে সূত্রটা আছে ভি নট, তারপর এখানে কত আছে? ভি নট বাই 273, এখানে আছে টি। আমি যদি ভি নটটা কমন নিয়ে ফেলি, তাহলে কি আসে? তাহলে এখানে আসে হচ্ছে আমার 1 প্লাস টি বাই 273। আচ্ছা, একটু দেখতে বাজা লাগতেছে, তো দাঁড়াও, এখানটার মধ্যে হচ্ছে কত আছে? 1 প্লাস টি বাই 273। দেখো জনগণ, অনেক সুন্দর, খালি কমন নিচ্ছি, তাই না? ছোটবেলার জিনিস। এবার যদি একটু লসের উপরে দাও, তাহলে কত আসে দেখো তো ভাইয়ারা। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 273 প্লাস টি। এবার তোমরা একটু আমাকে আরেকবার একটু মনে করাই দিই, টিটা কিসে আছে? টিটা কিন্তু হচ্ছে টেম্পারেচার আছে কিসে? ছোট হাতের টি মানে কি? টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস থাকো, এটা কিন্তু বারবার বলতেছি। হ্যাঁ, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস মানে কি? আমার হচ্ছে ছোট হাতের টি। ওকে, এটা দিয়ে কিন্তু ফোকাসটা রাখো। তাহলে এবার তোমরা হয়তো সবাই জানো যে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যখন যোগ করা হয়, তখন এটা কি হয়ে যায়? কেলভিন হয়ে যায়। তার মানে এখানে কি আসতেছে? ভি নট, তার এখানে আসবে হচ্ছে বড় হাতের টি 273। তাহলে এখানে বড় হাতের টি দ্বারা কি বুঝাইলাম? এখানে বুঝাইলাম যে আমার টেম্পারেচার কিসে আছে? টেম্পারেচার এবার কিন্তু কেলভিন ইউনিটে আছে। দুইটার মধ্যে ডিফারেন্স বুঝবো, আমি দুটাই পয়েন্ট আউট করে দিচ্ছি। টেম্পারেচার যখন হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তখন ছোট হাতের টি। আর টেম্পারেচার যখন বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হচ্ছে, তখন এটা কোন এককে? কেলভিন এককে। আচ্ছা দাঁড়াও, লেখাটি একটু কেটে গেছে, আমি সুন্দর করে লিখে দিই, নাহলে তোমরা অনেকে আবার দুঃখ বাবা। ঠিক মতো রেখে দিচ্ছি, দাঁড়াও একটু, সরি। হ্যাঁ, এই যে কেলভিন একক। ওকে, তো এখানে কিন্তু সুন্দর করে লিখে দেওয়াই আছে। এবার একটু দেখো তো ভাই, এটাকে যদি একটু সুন্দর করে জাস্ট কানেক্ট করে নেই, ভি নট বাই 273, আর এখানে আসলো হচ্ছে টি। এই জিনিসটা হচ্ছে আমার ধ্রুবক, তাহলে ভি আর টি কি সমানুপাতিক আসতেছে না? এই যে টি যেটা তুমি পাইলে কেলভিনে, এটাকে কিন্তু বলা হয় পরম তাপমাত্রা, এটা কিন্তু মাথায় রেখে। ঠিক আছে, এই ব্যাপারটা দিয়ে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে এই ব্যাপারটা, এই পেজটা মেইন ফোকাস কি দিবা? মেইন ফোকাস যেগুলোতে দিবা, আমি একটু লাল কালার ইউজ করতেছি, আমার সাথে সাথে একটু কানেক্ট করে ফেলো, যেন ক্লাসের পরে ক্লাসে হয়ে যায়। তো জনগণ সবাই একটু খেয়াল করো, প্রথম চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র হচ্ছে, আমার মেইন সূত্রটা হচ্ছে ভি নট, ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট টি বাই 273। এটা হচ্ছে আমার চার্লসের মেইন সূত্রটা। এটা থেকে যখন গ্রাফ আসবা, গ্রাফটা কেমন পাবা বলতো? y ইকুয়ালস টু সি প্লাস mx, এরকম টাইপের একটা গ্রাফ পাবা জনগণ। ঠিক আছে, তাহলে জনগণ একটু দেখো তো এখানটা কি হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে সি y অক্ষকে ছেদ করলো, আর প্লাস ঢাল নিয়ে, কারণ m এর মানটা প্লাস আছে, উপরের দিকে উঠে গেল। তাহলে এখানটায় আমরা এরকম একটা গ্রাফ পাইলাম। এখন ছোট হাতের টি দ্বারা কি বোঝায়? ছোট হাতের টি দ্বারা বোঝায় টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তো আমরা যদি হচ্ছে এই টেম্পারেচারটা -273 নিয়ে যখন চেক করলাম, তখন দেখলাম যে আমার কি আসছে? আমার এই ভলিউমের মানটা মানে তাত্ত্বিক ভাবে কত আসছে? আমার জিরো আসছে। তো এই যে জিরো যে আসাটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এবার আমরা সাইডে গেলাম, সাইডে গিয়ে কি করছি? এবার টেম্পারেচারটাকে জাস্ট কেলভিনে কনভার্ট করছি। ফার্স্টে কমন নিলাম, কমন নেওয়ার পর কি করছি? টেম্পারেচারকে কেলভিনে প্রকাশ করছি। এই যে 273, মনে রাখবা টেম্পারেচার হচ্ছে কি? টেম্পারেচার সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কি পাওয়া যায় বলতো? কেলভিন পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গাটা থেকে এই লাইনটা কিন্তু এইভাবে আসছে। দেখো, এই 273 টি মানে টেম্পারেচার সেলসিয়াসের সাথে 273 যোগ করছি, পরে টেম্পারেচার কেলভিনে আসছে। ওকে, এখন আই গেস কোনো সমস্যা কিন্তু হওয়ার কথা না। এরপরে কি করলো? ভি নট ইকুয়ালস টু চলে আসলো, সো বি সমানুপাতিক টি চলে আসলো। সো এখান থেকে কি কি কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে? সবাই কি ক্লিয়ার কাট বুঝতে পারছো? ভাই একটু বলো তো, একটু চিন্তা করো তোমরা। হ্যাঁ, জাস্ট তোমাদের মাথায় একটু চিন্তা করো যে তোমরা এই পুরো পেজটা বুঝতে পারছো কি। ঠিক আছে, ওকে গুড, সবাই সুন্দর করে কানেক্ট করে ফেলতে পারছো আই গেস। তো এখন হচ্ছে এই পেজটা সবাই ভালো মতন দেখবা। হ্যাঁ, আচ্ছা, এবার সামনের দিকে যদি আমরা একটু যাই, খেয়াল করো, এবার আছে আমার গতিতত্ত্বের স্বীকার্য।
আমি তোমাদের শুরুতেই বলে নেই, বইটাতে স্বীকার্য অনেকগুলা তোমাদের বই আছে। তো তোমরা কিন্তু এটা কিন্তু বই থেকে লিখবা, বই থেকে ডিটেল লিখবা, বই থেকে ডিটেল কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্টের সময় লিখবা, অ্যাসাইনমেন্টটা করবা, ওকে। কিন্তু আমি জাস্ট তোমাদের কি বলছি, আমরা কি করব, তোমাদের মেইন কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিব, তাই না? তো আমরা একটু জাস্ট যে কনসেপ্ট গুলোতে তোমাদের সমস্যা হইতে পারে ওই কনসেপ্ট গুলো নিয়ে একটু কথাবার্তা আমরা বলবো, ওকে। ঠান্ডা মাথায় বুঝো। এখানটা কি বলছে, যে একটা গ্যাসীয় অণুসমূহ বিরামহীন ভাবে র্যান্ডমলি আমার গতিতে চলতে থাকে। মানে তুমি চিন্তা করো, একটা বক্স নিয়ে তুমি কাজ করতেছো, এই পাশের বক্সটা, এই বক্সে অনেকগুলো অণু টণু আছে। তো এই অণুগুলা যে কোনোটা সবগুলো যে র্যান্ডম তার নিজের নিজের বেগ দিয়ে কি হবে, ঘুরতে থাকবে। এখন এই যে ঘুরতে ঘুরতে থাকবে, এখানে দুইটা টাইপের হচ্ছে কি হবে, সংঘর্ষ হবে। তোমরা যদি একটু কানেক্ট করতে পারো আমার সাথে, দেখো এখানে দুইটা টাইপের কলিশন হইতে পারে। একটা টাইপের কলিশন হচ্ছে যে ধরো আমার একটা অণু আর একটা অণুর মুখোমুখি, একটা ফেসে আরেকটা আঘাত করছে, এটাকে আমরা বলে হচ্ছে মুখোমুখি সংঘর্ষ বা নিজেদের মধ্যে সংঘর্ষ, ঠিক আছে। আর আরেকটা কি হইতে পারে, আরেকটা হচ্ছে আমার অণু যেটা আছে, এই অণুটা পাত্রের দেয়ালে আঘাত করতে পারে। তো এই দুই টাইপের আমার কি আছে, সংঘর্ষ হওয়া পসিবল এই বক্সটার ভিতরে, তাই না? তুমি চিন্তা করো যে একটা বক্স নিয়ে কাজ করছো, ধরো তোমাকে আর তোমার ফ্রেন্ডকে আমি রেখে দিয়েছি, তাহলে কি হইতে পারে, তোমরা নিজেরা হচ্ছে ঘুষাঘুষি করতে পারো, আবার কি করতে পারো, তোমরা ইচ্ছা করলে ওয়ালের মধ্যেও কিন্তু কি করতে পারো, ঘুষে ঘুষি করতে পারো। তার মানে কি, ঘুষাঘুষি দুই রকম, একটা হচ্ছে তোমার আর তোমার ফ্রেন্ডের মধ্যে, আর একটা কি তোমার আর ওয়ালের মধ্যে। কথাটি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি আই গেস, ওকে। তাহলে এই জিনিসটা খুবই ঠান্ডা মাথায় একটু কানেক্ট করার ট্রাই করবা, ওকে। আচ্ছা, এবার 2 নাম্বার পয়েন্টার দিকে আসি, যে কি হয়েছে, এখানে হচ্ছে গ্যাসীয় সিস্টেমের গড় গতি শক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক। একটু আগে কিন্তু বলে আসছি যে টেম্পারেচার যখন কেলভিনে নিবা, টেম্পারেচার কেলভিনে যখন তুমি নিবা, তখন কি বলবো এটাকে, ওটাকে কিন্তু আমরা পরম তাপমাত্রা বলার চেষ্টা করব, কারণ এটাই আমরা চার্লস প্রমাণ করে দিয়ে আসছি। আচ্ছা, এরপর কি হলো, যে এখানে একটু খেয়াল করো, কানেক্ট করার ট্রাই করো। যখন তুমি কোন একটা বিক্রিয়ায় টেম্পারেচার বাড়তেছে, নিচে লিখি কারণ এখানে দেখা যাবে না, তো নিচে বলি 2 নাম্বার পয়েন্টটা আছে না, এটার ব্যাখ্যাটা আমি নিচে দিচ্ছি, ঠিক আছে। চিন্তা করো, যখন কোন একটা বিক্রিয়ায় তুমি টেম্পারেচারটা বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়লে কি হয়, টেম্পারেচার বাড়লে অণুকে তুমি এক্সট্রা কি সাপ্লাই করতেছো, এক্সট্রা এনার্জি সাপ্লাই করতেছো। তাহলে এক্সট্রা এনার্জি যখন তুমি সাপ্লাই দিচ্ছ, তাহলে অবশ্যই কি অণুর শক্তি কি বেড়ে যাবে না? ঠান্ডা মাথায় ভাবো, যে যখন তুমি টেম্পারেচার তুমি দিচ্ছ, তার মানে কি তুমি অণুকে এক্সট্রা কি করতেছো, এক্সট্রা এনার্জি সাপ্লাই করতেছো। তাহলে এক্সট্রা এনার্জি যদি সাপ্লাই করা হয়, তাহলে কি হবে বলতো, তাহলে অবশ্যই অণু যেটা আছে সে অণুর স্পিডটা কি বেড়ে যাবে না? অণুর স্পিড অবশ্যই আগের চেয়ে বেড়ে যাবে। অণুর স্পিড যদি বেড়ে যায়, তাহলে তোমরা একটু মনে করে দেখো, ছোটবেলায় পড়ছিলা, যার কি পড়ছিলা, গতিশক্তি কষ্ট কি, হাফ এমভি স্কয়ার। তাহলে যার গতিশক্তি বেশি, তার কি, যার স্পিড বেশি, তার গতিশক্তিও কিন্তু কি হয়, বেশি হয়। তার কি বেশি হয়, গতিশক্তি, বা আমরা সহজে বলে হচ্ছে কাইনেটিক এনার্জি, কে ই মানে কি, কাইনেটিক এনার্জি, ওটাও কি হবে, বেশি হবে। তো ব্যাপারটা একটু মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা, তো আমি ফার্স্ট পয়েন্টটা কি বললাম, সংঘর্ষ দুই রকম, একটা নিজেদের মধ্যে, একটা দেয়ালের সাথে। প্রথম পয়েন্ট শেষ। দ্বিতীয় পয়েন্ট কি বললাম, যে আমি যখন কি করছি, টেম্পারেচার বাড়াইছি, অণুর স্পিড বাড়ছে, গতিশক্তি বাড়ছে। তো আলটিমেটলি সম্পর্ক কি, একটা বাড়াইলে আরেকটা বাড়ছে, এর জন্য সম্পর্ক সমানুপাতিক, আমরা জানছি এটুকু সবাই। এরপর কি হয়েছে, গ্যাসীয় অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, ঠিক আছে। এটা কখন, আইডিয়াল গ্যাসের সময়। আমরা শিকার্যগুলো কেন ধরি মেইনলি বলতো, আইডিয়াল গ্যাস করার জন্য, তাই না? আমরা শিকার্য, গ্যাসের শিকার্যদের কাজ কি, আমার আইডিয়াল গ্যাসটা কে যেন আমরা ডিফাইন করতে পারি। তো এখানে কি বলা হয়েছে, যে আইডিয়াল গ্যাস সরাসরি আমরা ধরে নিয়েছি যে আমার গ্যাসীয় অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বলটা নাই। এবং এখানে কি বলা হয়েছে, যে আমার অণুসমূহের যে আয়তনটা আছে, চিন্তা করো একটা পাত্রের আয়তন ধরো হইতেছে আমার 5 লিটার, সেখানে একটা অণুর যে আয়তনটা, এটা অলমোস্ট কোনো আয়তনের নেই। অণুর আয়তনটা কি হয়, অণুর আয়তনটা হচ্ছে অতি নগণ্য, অতি নগণ্য, কারণ অনেক ছোট, তাই না? তুমি চিন্তা করো 5 লিটার মানে কত বড়, তার মধ্যে একটা ফোটার চেয়ে ছোট, এটা তুমি খালি চোখে দেখতে পাও না, ওটার আয়তন তো অতি নগণ্য। এই জন্য ওটাকে কি করা হয়েছে, ওটাকে হচ্ছে আমাদের অতটা কারেক্ট করা হয় নাই, ঠিক আছে। তো এই 4টা পয়েন্ট বুঝার জিনিস ছিল। আমি আবারও বলতেছি, এই 4টা বাদেও আরো অনেকগুলা স্বীকার্য আমার আছে। তো বই থেকে অবশ্যই ডিটেল অ্যাসাইনমেন্ট করার সময় আমরা একটা বই থেকে ডিটেল দেখে নিব, কারণ বাকি পয়েন্ট গুলোতে আর অত সমস্যা নাই। বাকি পয়েন্ট গুলোতে খালি একটু রিডিং করলে দেখবা বুঝতেছো, হ্যাঁ, কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আমি আবারও বলতেছি, বই থেকে কিন্তু সবগুলা পয়েন্টই লিখতে হবে। আমি আবারও বলতেছি, বই থেকে কিন্তু সবগুলা পয়েন্টই লিখতে হবে। আমরা শুধু কনসেপ্ট ক্লিয়ার যেগুলো দরকার ওইটুকু রাখছি, বাট ডিটেল কিন্তু বই থেকে লিখতে হবে অ্যাসাইনমেন্টের সময়, ওকে।
আচ্ছা, এবার দেখো আমরা সামনের দিকে চলে গেলাম, তাহলে খেয়াল করবো এবার। এবার আমরা গতিশক্তির দিকে যাব। হ্যাঁ, গতিশক্তির ব্যাপারটা অনেক সহজ। আমরা এখানটার মধ্যে কি করছি, এখানটার মধ্যে আমরা অলরেডি মেন সূত্রটা জানি, প্রমাণ তো তোমাদের লাগতেছে না, ওই মেন সূত্রটা বলে দিচ্ছি, খেয়াল করবে। মেন সূত্রটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, পাশে লিখে দিই গতিশক্তি। গতিশক্তিকে সহজে লেখা হয় কাইনেটিক এনার্জি বা ইংলিশে কে ই। এটাই কষ্ট কি আসবে, এটাই কষ্ট আসবে হচ্ছে 3/2 nRT। শোনো, এটা কিন্তু তোমরা আবার ফিজিক্স এর সাথে কানেক্ট করো না, হ্যাঁ মনে রাখবা ফিজিক্সে কিন্তু হচ্ছে অনেকগুলো জিনিসপাতি আছে, 5/2, 7/2, অনেক কিছু আছে, বাট কেমিস্ট্রি কিন্তু একটাই, শুধু 3/2। ওকে, হ্যালো, হ্যাঁ একটু সবাইকে একটু সরি, একটু হ্যাং করছিল হয়তো। যাকে, তো এখানটা আমি বলি যে গতিশক্তি ব্যাপারটা কি আছে, গতিশক্তি হচ্ছে আমার ফিজিক্সে কি আছে, দেখবা 5/2 আছে, 7/2 আছে, ডিগ্রি অফ ফ্রিডম, মানে অনেক কাহিনী আছে। কিন্তু তোমাদের কেসে কিন্তু কেমিস্ট্রিতে এরকম কিছু নাই, আমি বারবার বলতেছি। কেমিস্ট্রিতে যখন স্বীকার্যগুলো নেওয়া হয়েছে গ্রে তত্ত্বের, তখন ক্লিয়ার কাট ধরে নেওয়া হয়েছিল যে এটা হচ্ছে কি সবসময় 3/2 এনআরটি হবে। ঠিক আছে, তো জনগণ মাথায় রাখবা যে কেমিস্ট্রিতে যখনই গতিশক্তি নিয়ে কাজ করতেছো, তখন তোমাকে 3/2 এনআরটি বাই ডিফল্ট ব্যবহার করতে হবে, অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কাট বুঝতে পারছো আই গেস। এবার আমার কথা একটু ফোকাস করো, যেখানে কোন পয়েন্টের মানে আসলে কি। প্রথম কথা হইতেছে যে যখন তুমি কাজ করতেছো আর এর মানটা যদি তুমি এসআই ইউনিটে চাও, এসআই ইউনিটে যদি তুমি চাও, তাহলে মানটা কত হবে, 8.314 জুল পার মোল পার কেলভিন হবে। ওকে, আর এরপরে কত টি এর মান, টি এর মান একটু আগে করে আসছো যে টেম্পারেচার কত হবে সবসময়, টেম্পারেচার সবসময় কেলভিন ইউনিটে নিতে হবে। ওকে, আর এখানে এম দ্বারা কি বোঝায়, এখানে এম দ্বারা বোঝায় হচ্ছে মোল নাম্বার, এখানে এন দ্বারা কি বোঝায়, মোল সংখ্যা। এখন মোল সংখ্যার কিন্তু আমরা অনেকগুলো সূত্র পড়ছি, ভর হলে একরকম সূত্র, তারপর হচ্ছে এক এসটিপিতে চাপ বলে একরকম সূত্র, সবগুলোর জন্য আলাদা আলাদা সূত্র আছে। তো যখন যেটা লাগবে ওটার জন্য আমরা ওটা ইউজ করবো, ফর এক্সাম্পল বলবো, প্রেশারের কোনো কারণ নেই। আপাতত জাস্ট খালি ফোকাস দাও যে তোমরা জিনিসগুলো কোনটা কি মান বসাবো ওটা বুঝো কিনা। এবার ক্ষুদ্র একটা কথা বলে নেই ম্যাথটা করার আগে, যে এখানে ছোট্ট করে একটু বলে দেই যে আমার এসটিপি কি জিনিস ছিল। এসটিপি হচ্ছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বা কি লিখতে পারবো 273 কেলভিন, এবং এটাকে আমরা কি লিখে পারি 1 অ্যাটমসফিয়ার চাপ কিন্তু লিখতে পারি, তাই না। তো এখন দেখো ভাইয়া, আমরা এই নিচের জিনিসগুলো দিয়ে উপরের মাত্রা করার ট্রাই করব। মনে রাখবা, যেহেতু গতিশক্তিতে আমরা আর এর মান 8.314 বসাইছি, তাহলে কি হবে, ওভারঅল গতিশক্তির ইউনিট কিন্তু জুলে আসবে, অ্যান্সার কিন্তু জুলে আসবে, তো এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই। তাহলে চলো আমরা একটু উপরে ম্যাথটা পড়ি, কোশ্চেনটা সবাই একটু ঠান্ডা মাথায় আগে 1 মিনিট পড়ো, রিডিং করে দিচ্ছি আমার সাথে সাথে। এসটিপি তে 1 গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইড, 1 গ্রাম 1 লিটার নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটি অণু নাইট্রোজেন ডাইঅক্সাইডের গতিশক্তি কত। মানে এখানে আমি অ্যাকচুয়ালি ফোকাস করার চেষ্টা করতেছি যে দেখো মোল সংখ্যার যে ব্যাপারটা আছে, এটা যে সূত্রের জন্য বিভিন্ন রকম হয়, এটা একটু আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেমন আমি প্রথমেই তোমাদের বলে দেই যে এখানটার মধ্যে যেহেতু কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, ভর গিভেন, ভর দেয়া আছে, তাহলে আমার এন এর কোন মানটা বসবে, এন এর বসবে হচ্ছে ডাব্লিউ বাই এম, তাই না। এই যেখানে ডাব্লিউটা কি আমার ভরের পরিমাণটা, এমটা কি আণবিক ভরটা। যেমন তোমাদের একটু বলি, এসটিপি মানে তোমরা জানো এটা কত 273 কেলভিন, একটু আগে বলে আসছো। আর NO2 এটা আণবিক ভরটা কত হইতে পারে, একটু কানেক্ট করে সবাই, এম এর মানটা কত আসবে, নাইট্রোজেনের জন্য 14, অক্সিজেনের জন্য 16 গুণ 2 মানে 32, আর 14 যোগ করলে কত আসবে 46। তো এটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে লিখতেছি এবার আস্তে আস্তে, 1/46 টা আমার আসছে মোল নাম্বার, কারণ কি ডাব্লিউ বাই এম কোশ্চেনে ভর দেয়া আছে। তাহলে আমরা গতিশক্তি সূত্র বসাবো, তাহলে কেই কত হবে, কেই হবে হচ্ছে 3/2 এনআরটি, নিচে সূত্রটা যেটা আছে ওটা অ্যাপ্লাই করতেছি, মাথায় রেখো সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তাহলে 3/2 দেখলাম, এন এর জায়গায় কত নিব, এন এর জায়গায় নিব হচ্ছে 1/46, কেন, কারণ পাশে এন এর মানটা বের করে রাখছি। তারপর ইনটু কত, আর এর মান সবসময় কত বসবে 8.314, টি এর মানটা কত বসবে, টি এর মানটা বসবে যেহেতু এই যে দেখো এসটিপি বলছে, তাহলে টেম্পারেচার কেলভিনে মানে 273। সো এটা যদি সলভ করো তাহলে দেখবা আমার অ্যান্সারটা আসবে 74.02 জুল, এটা আসবে। ঠিক আছে, তোমরা বাসায় কইরো, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এবার যদি এখানে 1 লিটার বলা থাকে তাহলে কত এটা। এবার এসটিপি তে আয়তন, চিন্তা করে দেখো, এসটিপি তে যখন আয়তন নিয়ে কাজ করতে হয় তখন আমার এন এর সূত্রটা কি বসে, তখন এন এর সূত্রটা বসে হচ্ছে বি বাই 22.4, তাই না। তাহলে এখানটার মধ্যে বি বাই 22.4, এখানে বি এর মান কত 1 লিটার, তাই না, তাহলে কত আসবে 1/22.4 আসবে, 1/22.4। তাহলে কে এর মানটা কত আসবে
কে এর মানটা আসবে আমাদের সেম সূত্র 3/2 এনআরটি, তাহলে 3/2 এখানে আসবে 1/22.4 ইনটু আর এর মান কত বলছি বাই ডিফল্ট 8.314, কারণ কি শক্তি নিয়ে কাজ হচ্ছে, শক্তির জন্য অলওয়েজ আর এর মান কত হবে 8.314 হবে, মাথায় রাখবা। হ্যাঁ, শক্তি এসআইতে সবসময় আর এর মান কত হবে 8.314 হবে। আচ্ছা, এরপর কত হলো 273, এটা যদি সলভ করো তাহলে দেখবা আমার অ্যান্সার আসবে হচ্ছে 151.99 জুল। ঠিক আছে, তোমরা বাসায় একটু করলে দেখবা ঠান্ডা মাথায় পারতেছো, সমস্যা নেই। ওকে, তো শেষ আরেকটা আছে আমাদের, এটা একটু বলে ফেলি। যেহেতু একটা অণু যখন কোশ্চেনে অণু বা পরমাণু দেওয়া থাকে, অণু বা পরমাণু দেওয়া থাকে, তখন এন এর কোন মানটা আমরা ব্যবহার করে বলছিলাম n ইকুয়ালস টু বসায় n/n, যেখানে n এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা, এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা। তো সুন্দর মতো আমরা লাস্ট পয়েন্টটাও করে ফেলবো, কত আসবে k ইজ ইকুয়ালস টু 3/2, n এর মান কত 1, আর বড় হাতের n এর মানে কত বলতো অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23 বসাইলাম, ইনটু আর এর মান কত 8.314 ইনটু 273। তো এটা যদি একটু সুন্দর করে সলভ করো তাহলে আমার অ্যানসারটা কত আসতেছে, অ্যানসারটা আসতেছে আমার 5.65 10 ইনভার্স 21 এত জুল। দেখো ভাইয়া সুন্দর করে আমি কিন্তু তোমাদের কি করছি তিনটা কনসেপ্টে ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি তোমাদের ঠান্ডা মাথায় একটু জাস্ট আরেকবার ম্যাথ একটু ফোকাস করে দেই মেইন কথাগুলোর দিকে। প্রথম কথা এসটিপি মানে 273 কেলভিন ফিক্সড। দ্বিতীয় কথা কোশ্চেনে ভর দেওয়া থাকলে এন এর মান কত বসাবা W/m, যখন কোশ্চেনে এসটিপি তে আয়তন বলবে তখন এর মান কত বসাবা V/22.4, অবশ্যই বিটা লিটার এককে হবে। ঠিক আছে, আর এখানে একটি অণু বলছে, যখন কোশ্চেনে অণু বা পরমাণু বলবে তখন কি হবে n/na, যেখানে na মানে কি অ্যাভোগাড্রো নাম্বার, দেখো পাশে অ্যাভোগাড্রো নাম্বারটাও লিখে দিয়েছি। তো আই গেস এখন কিন্তু কারো প্রবলেম থাকার কথা না। এবং সবসময় মনে একবার যেটা বলতেছিলাম যে কোশ্চেনে ভর যদি দেওয়া থাকে তাহলে কি আসবে n ইকুয়ালস টু W/m আসবে, যদি কোশ্চেনে আয়তন বলা থাকে তাহলে n ইকুয়ালস টু V/22.4, যদি কোশ্চেনে অণু বা পরমাণু বলা থাকে তাহলে n ইকুয়ালস টু n/na। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তোমরা একটু মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে মাথায় রাখলে দেখবে যে সবকিছু সুন্দর মতন আমার কাজ করা গেছে। ওকে, তো সবাইকে হচ্ছে আমরা সামনের দিকে চলে যাব, আই গেস আর সমস্যা হওয়ার কথা না। তারপর হচ্ছে আমরা এই পার্টটুকুর মধ্যে এবার আংশিক চাপ নিয়ে পড়াশোনা করতে চাই। ওকে, আংশিক চাপ নিয়ে পড়াশোনা করতে চাই। আংশিক চাপটা আসলে অনেক সহজ, এই জায়গাটা আমি একটু ফোকাস করব। হ্যাঁ, খেয়াল করো তো ভাইয়া একটু, যে এখানটায় প্রথমে হচ্ছে একটু ডাল্টনের আংশিক চাপ শুধু সবাই একটু রিডিং করো, যে স্থির তাপমাত্রাতে নির্দিষ্ট আয়তন নিষ্পাতি আছে, দুই বা ততোধিক গ্যাস মিশ্রণকে তোমার যদি যোগ করে দাও তাহলে কি হবে মোট চাপটা হবে আংশিক চাপের সমষ্টির সমান। তার মানেটা আসলে কি, মানেটা হচ্ছে দেখো ছবিটার দিকে একটু মনোযোগ দাও, যে এখানটার মধ্যে অনেকগুলো গ্যাস নিছি আমি, যেমন প্রথমে হচ্ছে O2 আছে, N2, অনেক কিছু আছে। তো তুমি কি করছো প্রত্যেকটার আংশিক চাপ যদি তুমি নাও এবং এই আংশিক চাপগুলো নিয়ে যদি তুমি যোগ করে দাও একটা পাত্রের মধ্যে, তাহলে কি দেখবা যে ওই পাত্রের যে মোট যে চাপটা আছে এই মোট চাপটা কি হবে বলতো, মোট চাপটা হবে হচ্ছে এই প্রত্যেকটা আংশিক চাপের যোগফলের সমান। তো এই ব্যাপারটা সবাই একটু মাথায় রাখবা, যেটা আমি বলতেছি যে কি আমার আংশিক চাপ যেগুলো আছে তাদের সমষ্টি কি হবে মোট চাপের সমান হবে। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেনে স্থির তাপমাত্রা আছে, তাহলে একটু আমার সাথে কানেক্ট কর, যে এই যে আমরা ডাল্টনের সূত্র আমরা পড়লাম যে সামেশন অফ আংশিক চাপগুলো ইজ ইকুয়ালস টু কি হবে আমার মোট চাপটা হবে, এটা আমরা জানলাম, কোনো সমস্যা নাই। কিন্তু এখন তো আমাকে এটা একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব, যেহেতু কোশ্চেনে হচ্ছে স্থির তাপমাত্রা দেওয়া আছে, যেহেতু কোশ্চেনে হচ্ছে স্থির তাপমাত্রাটা বলা আছে, তাহলে এবার আমরা উপরের যে লাইনটা আছে এই লাইনটা একটু মডিফাই করব। কার জন্য মডিফাই করব, স্থির তাপমাত্রা মানে কি, স্থির তাপমাত্রা মানে হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি ছিল মনে আছে কিনা, যে PV ইজ ইকুয়ালস টু K, এরকম একটা জিনিস ছিল। তো মনে করে দেখো যে বয়েলের সূত্র কি ছিল PV ইজ ইকুয়ালস টু K, তাহলে এখন এটার সাথে একটু কিন্তু কানেক্ট করতে হবে তোমাদের সবার, তাই না? তাহলে PV ইকুয়ালস টু কি হবে, তাহলে এবার কি কানেকশন মানে কি চেঞ্জটা করব, উপরের সূত্র শুধুমাত্র প্রেসার নিয়েছিল, কিন্তু এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা সুন্দর মতন হচ্ছে প্রত্যেকটা পি এর জায়গায় কানেকশন করে পিভি নিয়ে আসবো। তার মানে হইতাছে প্রত্যেকটা পি এর জায়গায় তুমি যদি পিভি বসায় দাও তাহলে আসবে পিভি অফ 1, পিভি অফ 2, পিভি অফ 3 ইকুয়ালস টু কি আসবে পিভি অফ টোটাল। তার মানে আমার প্রত্যেকটা গ্যাস যে আলাদা আলাদা পাত্রে ছিল তাদের পি আর ভি এর মানগুলো যদি নেওয়া হয় তাহলে এই যোগফলটা কি আসবে আমার মোট যোগফলের সমান আসবে। ওকে, তো এই ব্যাপারটা একটু সবাই ঠান্ডা মাথায় রাখবা। ওকে, এই জায়গাটা কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, সবাই ক্লিয়ার কাট বুঝতে পারছো আই গেস। তো এই পার্টটুকুর মধ্যে সবাই একটু ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিও। হ্যাঁ, আমি আবার একটু বলি, প্রথম কথা হচ্ছে আংশিক চাপগুলোর যোগফল কার সমান হবে মোট চাপের সমান হবে, এটুকু আমরা জানছি, এটা ডাল্টনের ডিরেক্ট সূত্র। এরপর কি হয়েছে, এরপর আমরা সুন্দর করে যেটা করলাম আমরা
যে আমাদের যে মোট এই জায়গায় যেহেতু স্থির তাপমাত্রাটা আছে, তাই আমরা বয়েলের সূত্রকে নিয়ে আসছি। বয়েলের সূত্র কি? পিভি ইকুয়ালস টু কে। এবার তাহলে প্রত্যেকটা পি এর জায়গায় আমি মডিফাই করে কি বসাইছি? পিভি বসাই দিছি। তাহলে কি আসছে? যে আমার মিশ্রণের পূর্বের পিভির যে যোগফলগুলো আছে, এগুলা কি? এগুলো হচ্ছে মিশ্রণের পূর্বের মানগুলা কিন্তু, হ্যাঁ আমি ভালো করে বলতেছি, খেয়াল করো। এগুলা কিন্তু কার মান? মিশ্রণের পূর্বের মান। আর পি টোটালটা কখন আসে? মিশ্রণের পরে মানটা আসে। এটা হচ্ছে মিশ্রণের পরের মানটা। তো মনে রাখবা, মিশ্রণের পূর্বের আলাদা আলাদা পাত্র যখন ছিল, তাদের আমার চাপ আর আয়তন গুলো যদি যোগ করে দাও, তাহলে যোগফলটা সবসময় কার সমান হবে? আমার মোট চাপ আর আয়তনের যোগফলের সমান হবে। ঠিক আছে? তো এই জায়গাটা পর্যন্ত আই গেস কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট স্টিল তোমাদের একটা কোয়েশ্চেন মনে মনে থাকা উচিত সবাই, যে ভাইয়া আসলে আংশিক চাপ জিনিসটা আসলে কি, তাই না? এই কোয়েশ্চেনটা কিন্তু মাথায় থাকা উচিত। তো এই জন্য আমি একটা আলাদা পেজ রাখছি। সেটা কি? সেটা হচ্ছে আংশিক চাপ ইকুয়ালস টু কত? মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। ওকে, এটা মানে কি আসলে ভাইয়া? মোল ভগ্নাংশ মানে তো বুঝলাম না। মোল ভগ্নাংশ মানে হচ্ছে, মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল। তুমি যখন একটা পাত্রে অনেকগুলো গ্যাসকে নিছো, তখন ওই পাত্রের মধ্যে তুমি যার মানটা নিয়ে কাজ করতেছো, তার নিজের মোল ডিভাইডেড বাই হচ্ছে মোট মোল। ডিভাইড বাই মোট মোল যদি নাও, তাহলে ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি হচ্ছে আংশিক চাপ। আমি একটু বুঝাই লিখি, তাহলে আরো ক্লিয়ার কাট বুঝবা। যেমন ধরো এখানে তাহলে আংশিক চাপ ইকুয়ালস টু কি আসবে? আংশিক চাপ ইজ ইকুয়ালস টু হচ্ছে আসবে আমার মোট চাপ, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, ইনটু কত আসবে? ইনটু হচ্ছে মোল ভগ্নাংশের জায়গায় তুমি যার আংশিক চাপ বের করতেছো, তার নিজের মোল, মানে পাত্রের মধ্যে সে কতটুকু জায়গা দখল করছে সেটা, ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে আমার মোট মোলটা, মানে হচ্ছে পাত্রে মোট মিশ্রণে মোট মোল কত আছে সেটা। ঠিক আছে? এবার একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ারলি তোমরা বুঝবা। যেমন ধরো এখানে এ আছে, ধরো এখানে বি আছে। ধরো এ আছে আমার মিশ্রণের মধ্যে 5 মোল, বি আছে ধরো এখানে 7 মোল, ধরে নাও। একটা পাত্রের মধ্যে এ আছে 5 মোল, বি আছে 7 মোল, এবং আমি বলে দিচ্ছি যে মোট চাপটা কত আছে? মোট চাপটা আছে হচ্ছে আমার পি টোটাল, ধরে নাও এটা। ঠিক আছে? তাহলে এটা এমনি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ কেউ আবার মনে করো না যে প্রত্যেক আনছি, তো এমনি একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে? তাহলে এবার আংশিক চাপ, ধরো এ এর আংশিক চাপ বের করব। এ এর আংশিক চাপকে পি আর ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্র কি বলছি? মোট চাপ। তাহলে লিখো আগে মোট চাপটা। তারপর আসবে কত? দেখো এর মোল সংখ্যা কত? এর মোল সংখ্যা কিন্তু 5। নিজের মোল ডিভাইড বাই কত? মোট মোল, মানে কত? 5 যোগ 7, মোট মোল নাম্বারটা, তাই না? এটা আর কি অবস্থা। তাহলে পিবির মানটা কত আসবে? পিবির মানটা আসবে হচ্ছে পি টোটাল যেটা আছে ইনটু কত বলতো? দেখো এবার পিবি মানে বি এর মানটা কত আছে? নিজের মোল কত? বি এর নিজের মোল হচ্ছে 7, আর মোট মোল কত? 5 যোগ 7। তো এইভাবে করে একটু আংশিক চাপটা বের করতে হয় আর কি। এটা হচ্ছে আংশিক চাপের ডেফিনিশন। তো দেখো তোমাদের জাস্ট যেরকম কিউরিওসিটি ছিল, ওইটা অনুযায়ী আমি কি করলাম, ফার্স্টে আংশিক চাপের সংজ্ঞাটা লিখে দিছি। এরপর কিন্তু একটা ম্যাথও দেখাই দিছি যে সবসময় কি করতে হবে, যার আংশিক চাপ বের করতে চাও, তার নিজের মোল ডিভাইড বাই মোট মোল ইনটু কি হবে? মোট চাপ। মনে থাকবে? নিজের মোল বাই মোট মোল ইনটু কত? মোট চাপ। দেখো আমি কিন্তু সবকিছু খুব আস্তে আস্তে করে পড়াই যাচ্ছি, এখানে কিন্তু কোনো প্রবলেম থাকা কিন্তু কারোই উচিত না। হ্যাঁ, একটু ভালো মতো কানেক্ট করে সবাই আমার সাথে, ওকে? আচ্ছা, আর বাম সাইডে এই পাশটা জাস্ট তোমাদের কেন রাখা হয়েছে জানো? ওই যে প্রত্যেকটা জিনিসের আংশিক চাপ যে মোট চাপের সমান, যে ধরো P1 আর P2 যোগ করলে কত হয়? পি টোটালটা হয়। এটাই কিন্তু এখানে লিখে দেওয়া আছে। জাস্ট আগের পেজে একটা রিভিউ জানো, পুরো জিনিসটা আংশিক চাপের রিভিউ যেন হয়ে যায়, এই জন্য এভাবে রাখা। সবাই আগে ক্লিয়ার কাট বুঝতে পারছো? তো আমরা এবার একটু সামনের দিকে যাব। এবার কোশ্চেন হচ্ছে যে আমরা পরীক্ষায় জিনিসটা কিরকম ভাবে আসে, আমরা পরীক্ষা হলে কিভাবে কাজগুলো করব। তো দেখ, প্রথম কথা হইতেছে, ধরো এখানটার মধ্যে একটা পাত্র আছে, ধরো এই গ্যাসটা আছে। এই গ্যাসের আমার মিশ্রণের পূর্বের চাপ আর আয়তন দেওয়া আছে P1 B1। এখানটা হচ্ছে আরেকটা আছে বি গ্যাস, এটা ধরো আছে কত? P2 B2, এটা দেওয়া আছে। এবার এই দুইটা গ্যাসকে আমি কি করছি? একটা সি পাত্রে মিশাই দিছি। নতুন একটা পাত্র নিয়েছি, যেখানে নতুন পাত্রের যে আয়তন, সে নতুন পাত্রের আয়তন কত? নতুন পাত্রের আয়তনটা হচ্ছে আমার বি। আর ধরো হচ্ছে এই নতুন যে পাত্র তুমি এ আর বি কে মিক্সচার করতেছো, ওই পাত্রের মোট চাপটা কত এটা তোমাকে বের করতে বলছে। ধরো মোট চাপ পি কত, ওটা বের করতে বলছে। তাহলে দেখো একটু আগে আমরা পড়ে আসছি না, কি পড়ে আসছিলাম বলতো? যে P1 B1 প্লাস P2 B2 ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু হচ্ছে পিভি, তাই না? খেয়াল করে দেখো, মিশ্রণের পূর্বের মানগুলো মিশ্রণের পরের মানের সমান। তাহলে তুমি পি টোটালটা একবার কিভাবে বের করবে বলতো? একবারে বের করবে হচ্ছে P1 B1 প্লাস P2 B2 ডিভাইড বাই হচ্ছে আমার বি।
এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে, হচ্ছে এই বিটা কিন্তু হচ্ছে V1 প্লাস V2 করে আসে না। এই বিটা কি, বিটা হচ্ছে নতুন পাত্রের আয়তন। ঠিক আছে, মাথায় রাখবা বিটা কি, নতুন পাত্রের আয়তন। কারণ কি, একটু চিন্তা করো যে একটা গ্যাসকে যে পাত্রে রাখা হয় সে কি তার আয়তন দখল করে ফেলে না? ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, গ্যাসকে যে পাত্রে রাখা হয় সে কি করে, ওই পাত্রের আয়তন দখল করে নেয়। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেখানে বিটা কি, বিটা কিন্তু নতুন পাত্র যেটা আছে ওই নতুন পাত্রের আয়তনটা, নতুন পাত্রের আয়তনটা। আর এই জায়গাটার মধ্যে তোমরা একটু ফোকাস দিবা কিসের প্রতি আমি একটু বলি। ফোকাস দিবা হচ্ছে যে এখানটার মধ্যে P1 মানে হচ্ছে মিশ্রণের পূর্বে এই গ্যাসের চাপ, P2 মানে মিশ্রণের পূর্বে হচ্ছে বি গ্যাসের চাপ, এখানে পি যেটা মোট চাপ, পিটা কি মোট চাপ, খেয়াল করলাম লিখে দিচ্ছি, মোট চাপ কমা পি, এটা নিয়ে কাজ করতেছে। এই তিনটার ইউনিট কিন্তু সেম এককে থাকতে হবে, এই তিনটার এই ইউনিট সেম থাকতে হবে, ইউনিট সেম হইতে হবে। মানে অ্যাটমসফিয়ার নিলে তিনটেই অ্যাটমসফিয়ার, কিলো প্যাসকেল নিলে তিনটাই কিলো প্যাসকেল, মিলিমিটার এইচজি রাখলে তিনটাই মিলিমিটার এইচজি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে একই কথা, V1 V2 এবং V এই তিনটার কি থাকতে হবে, ইউনিট সেম রাখতে হবে। তার মানে লিটার রাখলে তিনটাই লিটার, যদি তুমি হচ্ছে মিলিলিটার রাখো তিনটাই মিলিলিটার, যেটা রাখবা সেটা সবগুলো সেম ইউনিটে রাখতে হবে। ওকে, তো এই পেজটা একটু ঠান্ডা মাথায় তোমরা একটু একবার চোখ গুলো, 1 মিনিট তোমরা একটু চোখ বোলাও, আমি ততক্ষণে একটু বাকি যারা হচ্ছে বুঝেন নাই ওদের জন্য ঠান্ডা মাথায় একটু রিপিট করে দিচ্ছি, বাকি একটু মিলাই নাও। হ্যাঁ, আমার এ একটা গ্যাস ছিল, বি একটা গ্যাস ছিল, এ গ্যাসের মিশ্রণের পূর্বের চাপার আয়তন কত, P1 V1, বি গ্যাসের মিশ্রণের পূর্বে চাপার আয়তন কত, P2 V2। এখন এই দুটাকে আমি এই নতুন একটা পাত্র আছে ওই পাত্রে মিশাই ফেলছি, যেখানে নতুন পাত্রের আয়তন কত ভি, নতুন পাত্রের মোট চাপ কত এটা বের করতে বলছে। এখন আমি একটু আগে সূত্র পড়ে আসলাম, সেটা কি, P1 V1 প্লাস P2 V2 ইকুয়ালস টু PV। এটা কিন্তু আমরা আগের পেজগুলোতে পড়ে আসছি। যে কি, এটা কোথেকে আসছে মনে করে দেখো, যে মিশ্রণের পূর্বের পিভির যে মানগুলো আছে তার সামেশন সবসময় কি হবে, পিভির পরবর্তী মানগুলো সমান হবে। এটা কিন্তু আগের পেজে তোমাদের জন্য বলে দিয়ে আসছিলাম আমি। ঠিক আছে, তো এই পেজটা থেকে আমরা খালি কি করছি, দুইটা গ্যাস ছিল, দুইবার P1 V1 প্লাস P2 V2 ইকুয়ালস টু PV লিখছি। যেখানে পিটা কি, পিটা হচ্ছে আমার মোট চাপ, দেখো লিখে দিছি, পি হচ্ছে মোট চাপ, ভিটা কি, ভিটা হচ্ছে আমার পাত্রের নতুন আয়তন। এবং মাথায় রাখতে হবে এই নিচের ভিটা কি, নতুন পাত্রের আয়তন। কারণ কি, V1 আর V2 আগে তাদের আয়তন ছিল, কিন্তু দুটার মিক্সচারকে যখন নেওয়া হয়েছে তখন কি হয়েছে, আমার নতুন পাত্রের আয়তন সমান জায়গাটা কিন্তু তারা তখন করে ফেলবে। তো এই পর্যন্ত সবাই আগে বুঝতে পারছো? কেউ যদি ইন কেস বুঝতে নাও পারো, তাও সেম টাইপের কথা আমার কেস 2 তে আছে, তখন একটু কানেক্ট করে নিও, তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো কেস 2 তে আমাদের কি আসে, কেস 2 তে আমাদের স্টপ কর্ক আসে, যেটা তোমরা হয়তো অলরেডি অনেকবার দেখে আসছো। তো আমি তাও একটু বলে দিই, যে এখানটায় ধরো একটা পাত্র নিছো, এখানটার মধ্যে ধরো স্টপ কর্ক আছে একটা। স্টপ কর্কটা আসলে কি, স্টপ কর্কটা হচ্ছে একটা সুইচের মতো, স্টপ করাটা হচ্ছে একটা সুইচের মতো। মানে তুমি কি করবা, সুইচ দিয়ে অন অফ করতে পারো না, ওইরকম টাইপের সুইচের মতো অন অফ করা যায় আর কি, এটা দিয়ে। হ্যাঁ, বাকি সবকিছু আমি সেম রাখতেছি। দেখো এবার, এখানেও এই গ্যাসটাই আমি রাখলাম যেন তোমরা কানেক্ট করতে পারো। মিশ্রণের পূর্বে P1 V1 আছে, হ্যাঁ, আর এখানে বি গ্যাসটা রাখলাম, এখানে কত আছে, P2 V2 টা আছে, এটা তোমরা সবাই জানো। এবার কোশ্চেন কি করলো, কোশ্চেন করলো এবার, যে এখানটার মধ্যে কোশ্চেন করলো যে স্টপ কর্ডটা যখন খুলে দিছে, স্টপ কর্ড যখন খুলে দিলে মানে সুইচ অন করে দিলে, স্টপ কর্ড খুলে দেওয়া মানে কি, সুইচ অন করে দেওয়া, অন করে দিলে আমার মোট চাপটা কত হবে, মোট চাপ কমা পি ইকুয়ালস টু কত, এটা বের করতে বলছে। এবার তোমরা একটু আবার আমাকে একটু খেয়াল করে দেখো তো, কি বলছিলাম, সামেশন অফ কত, পিভি মিশ্রণের পূর্ব ইজ ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে হচ্ছে পিভি মিশ্রণের পরবর্তী অবস্থা। ঠিক আছে, এটা ইকুয়ালস টু কি লিখবো বলতো, ইকুয়ালস টু লিখবো হচ্ছে P1 V1 প্লাস P2 V2 ইকুয়ালস টু, এবার নিলাম পি। কিন্তু এবার খেয়াল করো, যখন স্টপ কর্ডটা খুলে দিছো আমি কিন্তু এবার নতুন পাত্রে নিয়ে নেই, এবার কি করছি বলতো, এবার শুধুমাত্র জাস্ট কানেক্ট করে দিছি। কানেক্ট করে দিলে কি হয় বলতো, এখান থেকে এই V1 আর V2 টাকে একত্রিত হয়ে যাবে না? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, স্টপ কর্কের ম্যাথের ক্ষেত্রে মনে রাখবা যে সবসময় কি হবে, মোট আয়তন বা ভি কটা কত হবে, V1 প্লাস V2 যোগফলের সমান হবে। কেন, কারণ হচ্ছে যখন তুমি স্টপ কর্ক মানে সুইচটা অন করছো, তখন কিন্তু তুমি নতুন কোনো পাত্রে নাও না, বরং আগের আয়তনটাই তোমার আছে, শুধু দুইটা আয়তনকে মিক্সচার করে দিছো, বাস কাজ শেষ। তাই না? মনে রাখবা, নতুন পাত্রে নেওয়া হলে একটা গ্যাসকে যে পাত্রে নেওয়া হয় তার আয়তন দখল করে নেয়, কিন্তু একটা পাত্রের মধ্যে যখন শুধুমাত্র সুইচ অন করে দেওয়া হয়েছে তখন তারা জাস্ট কানেক্ট হয়ে গেছে, নতুন কোনো আয়তন কিন্তু বেড়ে যায় নাই। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কত আসবে, V1 প্লাস V2। আচ্ছা, তাহলে পি এর মানটা কত আসে, মোট চাপ কমা পি এর মানটা কত আসে,
পি এর মানটা আসে হচ্ছে P1 B1 প্লাস P2 B2 ডিভাইড বাই হচ্ছে B1 প্লাস B2। ওকে, তাহলে এই আর কি অবস্থা আমাদের। ওকে, তাহলে শোনো, পরীক্ষা হলে কি তোমরা কি বারবার করে কি প্রুফ করবা? না, পরীক্ষা হলে কিন্তু বারবার প্রুফ করবা না। পরীক্ষা হলে মনে রাখবা যে যদি নতুন পাত্রে মিশানো হয়, যদি নতুন পাত্রে মিশানো হয় তাহলে শুধু লাস্ট লাইন যেগুলো আছে না, এই লাইনগুলো একটু জাস্ট কানেক্ট করবো। আমি একটু বলে দিই, দাঁড়াও, সরি। যখন কেস 1টা ছিল, দেখো কেস 1টার মধ্যে তোমাকে যখন বলবে নতুন পাত্রে মিশাইছি, তুমি শুধু লাস্ট লাইনটা ইউজ করবা, ঠিক আছে? শুধু এই লাস্ট লাইনটা ইউজ করবা। ওকে, তোমাকে কিন্তু প্রুফ করতে বলে নাই কখনো। হ্যাঁ, আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পুরোটা দেখাইছি। মনে রাখবা, যখন তোমাকে বলবে কি নতুন পাত্রে মিশাইছি, তোমার একটা নতুন পাত্রের মধ্যে হচ্ছে আমি মিশাইছি, তখন কি করবা? তখন তুমি সরাসরি P is equals to P1 B1 P2 B2 ডিভাইড বাই কত B, যেখানে বিটা বারবার বলছি নতুন পাত্রের আয়তন ইজ ইকুয়ালস টু কি হবে বলতো? স্টপ কর। যখন কোশ্চেনে বলবি স্টপ কর, সেখানে মনে রাখতে হবে কি বলতো, স্টপ ওয়ার্কের ম্যাথে আমার কি হবে, ভাগ হবে হচ্ছে B1 প্লাস B2 দিয়ে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখো, ঠিক আছে? যে কি বলছি, স্টপ ওয়ার্ক দিলে B1 প্লাস B2 আর নতুন পাত্রে মিশালে শুধু B। ওকে, আচ্ছা, এই জায়গাটা তাহলে আমি ঠান্ডা মাথায় ভালো মতো ক্লিয়ার করার চেষ্টা করলাম আই গেস কনসেপ্টটা। এবার তোমরা ডাউট করে আংশিক চাপ নিয়ে আর কারো কোনো প্রবলেম হওয়া উচিত না, কারণ আসলে এর চেয়ে বেশি আসলে তোমাদের লাগবে না। বাট তোমরা হচ্ছে একটু ঠান্ডা মাথায় বুঝে নিছো, ঠিক আছে? ইট ইজ এ গুড থিং ফর ইউস, ঠিক আছে? তো আমরা সামনের দিকে যাচ্ছি, খেয়াল করি। এবার হচ্ছে আমার আদর্শ গ্যাসের সমীকরণ, কারণ কি তোমাদের যে অ্যাসাইনমেন্ট ওইখানে কিন্তু আদর্শ গ্যাসের মাত্রা নিয়ে কাজ করতে বলছে। তো খেয়াল করে দেখো তো ভাইয়া, আদর্শ গ্যাসের মধ্যে কিন্তু আমরা অলরেডি জানি সেটা কি বলতো, আদর্শ গ্যাসের সমীকরণ কি, PV ইজ ইকুয়ালস টু হচ্ছে nRT, যেখানটার মধ্যে আমরা আর এর মানটা কেমনে বের করি, PV বাই NT দিয়ে বের করি। সবার মনে আছে না? PV বাই NT করে বের করি, তাই না? সো এটা বিভিন্ন রকম ইউনিট আছে, ওটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? তো একটু বলি ততক্ষণে, দেখো একটু আমরা প্রমাণ করব এবার। তো প্রথম কথা হইতেছে যে আমাদের এসটিপি আর এসএটিপি জিনিসটা কি। দেখো, এসটিপি ব্যাপারটা হচ্ছে আমার এখানটায় এই যে এসটিপি মানে কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 273 কেলভিন, 1 অ্যাটমসফিয়ার চাপ, এই মানগুলো আমাদের আছে, মাথায় রেখো। আবার এসএটিপি মানে কি, এসএটিপি মানে হচ্ছে 25 ডিগ্রি, 298, 0.09 বার, এগুলো আছে। বার নিয়ে কেউ ভয় পাও না। বারটা কি, বারটা হচ্ছে একটা চাপের ইউনিট, চাপের ইউনিট কনভার্সন পাশে লেখা আছে 1 বার ইকুয়ালস টু 0.0997 অ্যাটমসফিয়ার। সো ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে এনটিপি, ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ারের জন্য ব্যবহার করা হয়। তো এই তিনটা একটু অবজেক্টিভের জন্য আপনারা ভালো মতন পড়বেন। এবং এই তিনটা দেখানোর পিছনে আরেকটা মেইন রিজন কি আমি একটু বলি। আমরা যখন হচ্ছে এই উপরের পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে আমরা আর এর মানটা বের করব, তখন কিন্তু আমরা সবসময় এসটিপি মানটাকে ইউজ করব। কোন মানটাকে ইউজ করব? এসটিপি মানটাকে ইউজ করব। মানে সবসময় বাই ডিফল্ট টি এর মানটা কত হবে, 273 কেলভিন হবে। তার মানে হচ্ছে আমার আর টি এর মানটা কত হবে, 1 অ্যাটমসফিয়ার হবে। আর এখানে এন এর মান কত, এন এর মান সবসময় 1 মোল হবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো, এন এর মান কত হবে, 1 মোল হবে। এবার বাকি জিনিসগুলো ইউনিট তো চেঞ্জ হইতেই পারে। যেমন আমি তোমাকে একটু বলি, দেখো তো, যদি তুমি হচ্ছে পি এর মানটা ধরো লিটারে বসাইছো, সরি পি এর মানটা অ্যাটমসফিয়ারে বসাইছো, তাহলে কত অ্যাটমসফিয়ার হবে, 1 অ্যাটমসফিয়ার হবে। আর বি এর মানটা কত হবে, আমরা পড়ে আসছি কিন্তু যে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত লিটার হয়, 1 মোল কোনো গ্যাসের আয়তন কিন্তু 22.4 লিটার হয়। লাইনটা লিখে দিচ্ছি, 1 মোল, 1 মোল গ্যাসের জন্য আমার এসটিপি তে আয়তনের মান কত হয়, এসটিপি তে আমার বি এর মানটা হয় 22.4 লিটার। হ্যাঁ, তো এই জন্য আমরা বি এর মানটা কত নিব, 22.4 নিব। তাহলে আর ইকুয়ালস টু পিভি বাই এনটি তে আমি মানটা বসাই দিছি, 1 বাই 22.4 কে কত করছি, এটা হচ্ছে 1 মোল ডিভাইড বাই 273। সো সলভ করে কত আসবে, আমার 0.0821 লিটার অ্যাটমসফিয়ারে আসবে। ইন কেস কেউ ধরো মনে করতেছো যে আমরা লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করব না, আমরা কি করব, আমরা হচ্ছে জুল মানে এসটা এককে করতে চাই, তাহলে কি করতে চাই, তো অন্য কালার ব্যবহার করি, তাহলে তোমাদের কানেক্ট করতে সুবিধা হবে। দেখো, এই উপরটা করলাম হচ্ছে আমরা লিটার অ্যাটমসফিয়ার। এবার একই কাজ যদি তুমি এসআই ইউনিটের জন্য করতে চাও, তাহলে কি করবা, পি এর মানটা তখন তোমার নিতে হবে প্যাসকেলে। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল, 101 325 প্যাসকেল, এটা নিতে হবে। এরপর কি করতে হবে, বি এর মানটা আমার 1 লিটার কিন্তু ছিল আমার 22.4 লিটারে, লিটার থেকে কিসে নিতে হবে, এবার মিটার কিউবে নিতে হবে, তাই না? মিটার কিউবে কি হবে না, আমার ওই যে লিটার থেকে মিটার কিউবে নেওয়ার কাছে শুরুতে বলে আসছিলাম, মনে কি পড়ে, যে 1000 দ্বারা ভাগ করতে হয়, তাই না? তাহলে কত করতে হবে, এটা 22.4 ইন্টু 10⁻³ করলে কি চলে আসবে, আমার মিটার কিউব চলে আসবে। তাহলে এখন তুমি 22.4 ইন্টু 10⁻³ কি নিলা, মিটার কিউব নিলা। তাহলে বাকি আর এর মানটা কিন্তু আমরা বের করতেই পারবো, তাই না? আর এর মানটা কত, পিভি বাই এনটি। তাহলে কত আসবে বলতো, পি এর মানটা 101 325
এখানটায়, তারপর ভি এর মানটা কত হয় 22.4 ইন্টু 10⁻³ এর নিচে কত আসে বলতো 1 মান, এন এর মান কত 1, হ্যাঁ, আর টি এর মান 273 আছে, এটা সলভ করে কত পাবা 8.314 টা পাবা। দেখো ভাইয়া কিন্তু তোমাদের দুইটা অ্যানসারে সলভ করে দিছে একদম, ঠিক আছে। আর এর যে দুইটা মান তোমাদের মানে যদি লাগে তাহলে এই দুইটা মানে কিন্তু সুন্দর করে তোমাদের সলভ করে দেখায় দেওয়া হয়েছে। যদি তোমাদের লিটার অ্যাটমসফিয়ারে কাজ করতে মন চায় তাহলে লিটার অ্যাটমসফিয়ারের জন্য আমি সলভ করে দিলাম। এরপরে কি হলো, যদি এসআইটা চাও তাহলে এসআই এর জন্য কিন্তু আমি সলভ করে দিলাম, ঠিক আছে। তো দুইটা মানে তোমাদের জন্য কিন্তু করা আছে, একটু ঠান্ডা মাথায় যা সবাই একটু বাসায় দেখবা, সবকিছু এখানে কন্ডিশন বলা আছে, সবকিছু ওই যে সেখানে দেয়া আছে। এবার তোমাদের যদি আমি সবগুলো ইউনিট একটা সাম আপ করে দিই তাহলে কিন্তু এখানে সুন্দর করে আবার লেখা আছে যে এসআই ইউনিট যদি হয় তাহলে আর এর মান হবে 8.314, যদি লিটার অ্যাটমসফিয়ার হয় তাহলে 0.0821, আগের পেজে প্রুফ করে আসছো। আর সিজিএস টা কি একটু মনে রাখবা, সিজিএস টা হচ্ছে আমার সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এখানে একটু মাথায় রাখবা যে তুমি এসআই তে কি বসাও, জুল পার মোল পার কেলভিন। মনে রাখবা যে 1 জুল ইকুয়ালস টু কি আসে, 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 10⁻7 আর। মনে রাখবা আমার শক্তির এসআই ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে আমার জুল, আর আর কি সিজিএস যেটা আছে ওই সিজিএস এর শক্তি একক, সিজিএস এর শক্তি একক হচ্ছে আমার আর, মাথায় রাখবা, ঠিক আছে। আর ডাইন নিয়ে কেউ ভয় পাও না, ওই যে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস থেকে আসছে, এটা হচ্ছে বলের একক, আর এটা হচ্ছে আমার ওই যে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস ওটা দেখানোর জন্য এটা রাখা হয়েছিল আর কি, বুঝছো। এটা লাগবে না তোমাদের, জাস্ট একটু জানার জন্য দেওয়া হয়েছিল, হ্যাঁ এটা লেখা লাগবে। ওকে, তাহলে উপরের পোর্শন গুলো তোমরা লিখে দিবা যে এসআই তে মান এত হয়, এটাতে মান এত হয়। আমি কি বলছিলাম যে ফার্স্টে জুলের মানটা লিখছি, জুলের সাথে 10⁻7 গুণ দিলে কি পাবা আর কে মানটা পাবা, এটা হচ্ছে সিজিএস এর মানটা। ক্যালোরির মানটা কিভাবে বের করে এটা একটু আমরা দেখতে চাই, খেয়াল করো। তোমাদের মনে আছে কিনা যে ক্যালোরির মানটার ক্ষেত্রে তুমি যে কোনো একটা মানকে দেখো 8.314 এটা ছিল আমার জুলের মানটা, এটাকে যখন তুমি 4.18 দ্বারা ডিভাইড করে দিছো তখন তোমার অ্যান্সার যেটা আসবে সেটা কি হবে, সেটা কিন্তু হচ্ছে আমার ক্যালোরিতে হবে, মাথায় রাখবা, ঠিক আছে, ক্যালোরিতে হবে। মনে পড়ছে কিনা সবার, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমাদের সাম আপ এবং এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে। সুন্দর করে আর এর মানটা প্রমাণগুলো আগে দেখাবা, আর এর মানে প্রমাণগুলো দেখানোর পর সুন্দর করে হচ্ছে এই চারটা সাম আপ দিয়ে আসবা, ঠিক আছে, এবং নিজের মতো করে লিখবা। আমরা তো বোঝানোর জন্য অনেক কিছু রাখছি, তোমার তো আর দেখাইতে হবে না যে আর থেকে হচ্ছে ক্যালোরিতে কেমনে আসছে, বা তোমার আর ইকুয়ালস টু আমার এত জুল লিখতে হবে না। তুমি খালি হচ্ছে জাস্ট ক্লিয়ার কাট মানগুলো লিখে দিবা যে আচ্ছা ঠিক আছে আমার আগের পেজে আর এর প্রুফটা ছিল, এরপর কি হয়েছে পরের পেজে আমার আর এর কি আসছে, আর এর পেজে আমার ইউনিট সহ জিনিসটা আসছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস যেন ক্লিয়ার কাট বোঝা যায়, ওকে। আচ্ছা, এবার তোমাদের হচ্ছে একটু খেয়াল করে যদি দেখো, আমরা একটু আর এর মাত্রাটা জানতে চাই। আর এর মাত্রা, মাত্রা কোনটা তোমাদের মনে আছে কিনা, তোমরা ওই যে ফিজিক্সে 9-10 এ থাকতে, ফিজিক্সে 9-10 এ থাকতে তোমাদের মনে আছে কিনা যে তোমরা মাত্রার সময় কি করছিলা, ওই যে তোমাদের মনে আছে কিনা যে মাত্রা হচ্ছে ফিজিক্সে পড়ছিলা কিরকম, আমি তোমাদের একটু বলে দিই। ফিজিক্সে পড়ছিলা যে আমার যখন হচ্ছে ভর হয় তখন ভরের জন্য মাত্রা কি, ভরের যে মাত্রা ছিল সেটা হচ্ছে বড় হাতের এম, মনে পড়ে কিনা। বা তোমরা যখন হচ্ছে কাজ করছো, যখন দৈর্ঘ্য, যে কোনো একটা দৈর্ঘ্য, তখন কি হয়, তখন হচ্ছে আমার মাত্রা কত, তখন মাত্রা হচ্ছে বড় হাতের এল। বা যখন তুমি কি নিয়ে কাজ করতেছো, যখন তুমি হচ্ছে সময় নিয়ে কাজ করতেছো, সময়ের জন্য কত হয় মাত্রা, সময়ের জন্য মাত্রাটা হয় হচ্ছে আমার কত, মাত্রাটা হচ্ছে আমার শুধু বড় হাতের টি। আবার যখন তুমি তাপমাত্রা নিয়ে কাজ করতেছো, তাপমাত্রার জন্য মাত্রা কত হয়, তাপমাত্রার জন্য মাত্রা হচ্ছে আমার থিটা, মনে আছে কিনা, এগুলো কিন্তু মাত্রা ওই যে ফিজিক্সে পড়ছিলা তোমরা, ফিজিক্সে পড়ছিলা ওই মানগুলো আমরা এখানে ইউজ করছি। তোমাদের মনে আছে কিনা তোমরা যখন বল নিয়ে কাজ করতেছিলে, বল নিয়ে কাজ করতেছিলে, বলের মাত্রা জানি কি ছিল, বলের মাত্রা ছিল হচ্ছে কি, বলের মাত্রা ছিল কিন্তু খুবই সহজ একটা জিনিস, ওই যে এমএলটি ইনভার্স 2, মনে আছে কিনা, আমরা কিন্তু ফিজিক্সে এগুলো পড়ছিলাম। এবং তোমরা যদি একটু মনে করে দেখো প্রত্যেকটা মাত্রাকেই আমরা শেষ পর্যন্ত কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম, মনে আছে কিনা তোমাদের সবাই বলো তো। এইগুলা কিন্তু মনে থাকা কিন্তু উচিত, বুঝছো, এগুলা মনে থাকা কিন্তু উচিত। এবার আমরা না এই কাজটা আর এর জন্য করার একটু চেষ্টা করবো, বুঝছো, আর এর জন্য করার একটু চেষ্টা করবো, হ্যাঁ। তাহলে একটু দেখো, আমরা ফার্স্টে আর এর ব্যাপারটা একটু মনে করাই দিই, পিভি বাই এনপি ছিল। এখন আমরা এসআই ইউনিটে কাজ করব, কারণ আমরা মাত্রা সবসময় এসআই ইউনিটে কাজ করতে আমাদের সুবিধা হয়। ওকে, তাহলে এখন দেখো এখানটার মধ্যে কি আসবে, এখানটায় আসবে হচ্ছে মনে রাখবা প্যাসকেল যে কথা, নিউটন পার মিটার স্কয়ার কিন্তু সেম কথা, ওই যে পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ, মনে আছে তখন তো সবাই, পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ, নিউটন পার মিটার স্কয়ার কিন্তু সেম কথা। তো আমি আগে এককগুলা বসাই দিই, নিউটন পার মিটার স্কয়ার ইনটু কত, ভি মানে কত, যেহেতু এসআই কিউব আছে তাহলে মিটার কিউব, এন এর মানটা মোল মোলই রাখলাম, এখানে কত হবে টি এর মানটা হচ্ছে আমার টেম্পারেচার রাখলাম, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমাদের আসলো, ঠিক আছে। এবার তাহলে আমরা একটু মাত্রা মানগুলো বসাই দিই, খেয়াল করে একটু ওভারঅল ব্যাপারটা কি আসে।
ঠান্ডা মাথায় করো, আগে গুণটা আমরা করে নিচ্ছি। হ্যাঁ, এখানটা এন এর মানটা কত আসছে, এই প্রথম বলের জন্য মাত্রা বসাবো। বলের জন্য মাত্রা কত পাশে লিখে দিয়েছিলাম, দেখো কত আসছে বলের জন্য মাত্রা, এমএলটি ইনভার্স 2। তাহলে লিখি আগে এটা, আচ্ছা একটু বড় জায়গা নেই, তোমাদের আচ্ছা অন্য কালার ব্যবহার করি একটু, তাহলে ক্লিয়ারলি হলুদ কালি দিলে তোমরা ক্লিয়ারলি বুঝবা। হ্যাঁ, দেখো এখানটায় বলের যে মানটা আছে এটার জন্য মান বসাচ্ছি। বলের মানটা মানে নিউটনের জায়গায় কত বসাবো, তাহলে এমএলটি ইনভার্স 2 এই আনলাম। এমএলটি ইনভার্স 2 এটা হচ্ছে বলের জন্য। আর এরপর কি আসছে, মিটার স্কোয়ার। মিটার মানে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের জন্য শুধু এল ছিল, এর উপর ইনভার্স 2 আছে, তাহলে সেকেন্ড পোর্শনে এল ইনভার্স 2 নিয়ে আসলাম। এরপর কি করব বলতো, এরপর এখানটার মধ্যে আমার মিটার কিউব মানে এখানে নিয়ে আসবো কত, এল কিউব নিয়ে আসবো। ওকে, নিচে মনে রাখবা যে আমার মোলের মাত্রা মোলই থাকে, ঠিক আছে, মোলের যে মাত্রাটা আছে এটা মোলই হবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা মোলের মতোই থাকবে। আমরা সুন্দর করে রেখে দিচ্ছি, এটা হচ্ছে মোলই আছে, এটা হচ্ছে সরি এম ও এল হবে। হ্যাঁ, একটু দাঁড়াও, এটা হচ্ছে আমার এম ও এল নিয়ে কাজ করলাম, এটা হচ্ছে দিলাম। তারপর কি আসবে বলতো, তারপর এখানে সুন্দর করে আমরা থিটার মানটা বসাই দিলাম, কাজ কিন্তু শেষ, কাজ কিন্তু আমাদের শেষ সুন্দর করে। হ্যাঁ, এখানে কিন্তু এই জায়গাটা আমরা কাজ করলাম, তো এখানটার মধ্যে আমরা সুন্দর করে হচ্ছে মানটা বসাই দিই। এবার তাহলে আমরা লাস্টে লিখে কি করব, খালি একটু গুণ করবো, একটু গুণ করে দেখো তো ভাই কত আসে। একটু চিন্তা করো, এখানে এল ছিল ফার্স্টেরটা একটা, পরেরটা ছিল এল ইনভার্স 2, এখানে ছিল এল কিউব। এই তিনটাকে গুণ করলে আমার কি এল এর একটা মান পাওয়া যাবে কি যাবে না বলতো, পাওয়া কিন্তু যাবে। তো সুন্দর করে গুণটা আমরা করতেছি, গুণ করে দেখবা একটাতে আছে এল, এল কিউব গুণ করলে কত হয় আমার এল টু দি পাওয়ার 4, ইনভার্স 2 করলে কত হয় এল স্কোয়ার। তার মানে আমার আসবে হচ্ছে এম এল স্কোয়ার, তারপর কি আসবে টি ইনভার্স 2, এটা আসবে, ঠিক আছে। আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে আমার মোল, নিচে কত আছে আমার থিটা। তাহলে শেষ পর্যন্ত আমরা আর এর লাইনটাকে এক লাইনে লিখতে হয়। তাহলে আর এর মাত্রাটা কত আসলো, আর এর মাত্রাটা আসলো হচ্ছে, আর এর মাত্রাটা পুরোটাকে একবার থার্ড ভাগে লিখতে হবে, তখন কি আসবে এম এম এল স্কোয়ার টি ইনভার্স 2, তারপর এখানে আসবে মোল, আর এখানে মোল ইনভার্স 1, এখানে কত থিটা ইনভার্স 1। এটা হচ্ছে আমার বেসিক ব্যাপারটা আর কি। ওকে, তো ডান সাইডে প্রত্যেকটা এসে ডেফিনেশন দেয়া আছে, দৈর্ঘ্যের মাত্রা তারপর সময়ের মাত্রা সবকিছু লিখে দেওয়া আছে। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই কারো, খুবই ঠান্ডা মাথায় কিছু কানেক্ট করে করে পড়বেন, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা হয়ে যাবে। আমরা কিছুই করিনি, কিন্তু কানেক্ট করে দিচ্ছি, তাহলে কাজ শেষ, ঠিক আছে। তো একটু ঠান্ডা মাথায় সবাই একটু দেখবেন, এই পেজে কারো কোনো প্রবলেম হওয়া উচিত না। ইন কেস যদি হয়ে যায় তাহলে একটু জাস্ট সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে একটু রেখে দেন আপনাদের কাছে, যেন পরে ঠান্ডা মাথায় একটু বুঝতে পারেন। গুণ টুনে যে ব্যাপারটা আছে না, ওই ব্যাপারটা একটু নিজে নিজে যখন একটু গুণ করবেন তাইলেই পারবেন, কোনো সমস্যা হবে না। সবাই একটু 1 মিনিট আমি আপনাদের টাইম দিচ্ছি, একটু 1 মিনিট একটু ঠান্ডা মাথায় এই পেজটা একটু দেখেন, একটু 1 মিনিট সবাই একটু এই পেজটা দেখেন। আমি জানি অনেক ইজি, তাও আমার কাছে মনে হয় নতুন জিনিস তো, হুট করে একটা মাত্র দেখতেছেন কেমিস্ট্রিতে, ভয় লাগারই কথা, কিন্তু একটু সুন্দর করে একটু দেখেন। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমরা সুন্দর করে একটু কানেক্ট করতেছি সবাই, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে জনগণ আপনারা হচ্ছে একটু দেখতেছেন ধৈর্য ধরে, এই জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য হচ্ছে আমরা কাজটা করে দিলাম। তাহলে এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাবো, কারণ স্ক্রিনশট নেওয়ার জন্য বা দেখে নেওয়ার জন্য একটু আই গেস মোর দ্যান এনাফ, তাই না। তাহলে আমরা হচ্ছে একটু সামনের দিকে যদি একটু যাই, এবার আমরা একটু পড়বো যে হচ্ছে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস নিয়ে। এখন সমস্যা হচ্ছে এইটুকু আমরা সবাই জানি যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস হচ্ছে সেম না। তো সেম যদি না হয়, এখন এই যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য যেটা দেখানো হয়, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে, আদর্শ গ্যাসের মধ্যে, আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য বা বিচ্যুতি দেখানো হয় যেটা দিয়ে, ওটা হচ্ছে আমার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা জেড। এখন জেড এর ডেফিনেশনটা একটু আগে বলি, ডেফিনেশনটা আগে একটু বলি। ডেফিনেশনটা মেইনলি হচ্ছে জেড এর, সেটা কি রিয়েল গ্যাসের একটা আয়তন নিবা, রিয়েল অবস্থায় যে আয়তনটা যেটা বাস্তবে পাওয়া গেছে, যেটা হচ্ছে বাস্তবে পাওয়া যায়, বাস্তবে যে মানটা পাওয়া গেছে। আর একটা হচ্ছে বি আইডিয়াল, মানে হচ্ছে যে মানটা তুমি হচ্ছে ওই যে চার্লসের সূত্র বা কোন একটা সূত্র প্রয়োগ করে তুমি খাতায় করছো, ঠিক আছে, খাতায় করছো, যেটা হচ্ছে ক্যালকুলেশন করে পাওয়া গেছে, ক্যালকুলেশন করে যে মানটা পাওয়া গেছে সেই মানটা আর কি, ঠিক আছে। তো এই দুটো মানের মধ্যে ভয় পাওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় ভাইয়ের কথা শুনো, হ্যাঁ বুঝাই দিব। হ্যাঁ, চিন্তা করো, জেড এর যে মানটা আছে এটা হচ্ছে কি তোমার বাস্তব যে মানটা পাওয়া গেছে, আর আমার আইডিয়াল যে মানটা পাওয়া গেছে, এই দুটার আয়তনের যে হচ্ছে অনুপাতটা, ওই অনুপাতটা থেকে আসবে। এবার তোমাকে একটু সুন্দর করে বলি, জেড এর 3 ধরনের মান হইতে পারে। একটা হচ্ছে জেড এর মানটা গ্রেটার দেন 1 হইতে পারে, একটা মান হচ্ছে জেড এর মান লেস দেন 1 হইতে পারে, একটা হচ্ছে জেড এর মান ইকুয়াল 1 হইতে পারে।
ঠিক আছে। এবার জেড গ্রেটার দেন ওয়ান মানে কি? জেড গ্রেটার দেন ওয়ান মানে হচ্ছে, তো উপরে ডেফিনেশনটা বসায় দাও, বি রিয়েল বাই বি আইডিয়াল এর মানটা কত? আইডিয়াল এর মানটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান। তার মানে কি বি রিয়েল এর মানটা আসবে বড় আর বি আইডিয়াল এর মানটা আসবে কি ছোট। এবার একটু আমার সাথে কানেক্ট করার ট্রাই করো। এই লাইনটার মানে আসলে কি? এই লাইনটার মানে হচ্ছে, তুমি কি করছো, তুমি ধর একটা পরীক্ষা টরীক্ষা করতেছিলে বা কিছু একটা করতেছিলে, তুমি আইডিয়াল একটা মান ধরে নিছো। আইডিয়াল মানটা ধরে পাইছো যে তোমার হয়তো এখানটার মধ্যে একটা আয়তন পাইছো, এটা 5 লিটার আসার কথা। কিন্তু যখন তুমি বাস্তবে কাজ করতে গেছো তখন তুমি কি পাইলা, যে গ্যাসের অণুগুলা কি আছে, গ্যাসের অণুগুলা কিন্তু অনেক দূরে 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 ধরো 100 লিটার আয়তন, এরকম একটা অনেক দূরে 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 গিয়ে 100 লিটার আয়তন পাই গেছে, অনেক বড়। তাহলে চিন্তা করো তো, রিয়েল গ্যাসে মনে রাখবা আইডিয়াল গ্যাসে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না, রিয়েল গ্যাসে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে। আবার কথাটা বলতেছি, আইডিয়াল গ্যাসে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না, রিয়েল গ্যাসে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে। তাহলে একটু চিন্তা করো, আইডিয়ালে আসার কথা 5 লিটার, আইডিয়ালে আসার কথা 5 লিটার, রিয়েলে আসছে 100 লিটার। তাহলে অণুগুলা কি দূরে দূরে সরে গেছে না? একটু ভাবো যে আয়তনটা বাড়ছে কেন রিয়েলে, কারণ আকর্ষণ বিকর্ষণ এখানে আছে, এবং আকর্ষণ বিকর্ষণের মধ্যে কোনটা আছে এখানে বলতো? যেহেতু দূরে সরে গেছে তাহলে কি হবে, বিকর্ষণ কাজ করতেছে না। চিন্তা করো তো, যে কখন হচ্ছে আমরা দূরে সরে যাই, যখন বিকর্ষণটা কাজ করে। তার মানে এখানে অণুর মধ্যে কি কাজ করতেছে, তাহলে এখানে অণুর মধ্যে বিকর্ষণ কাজ করতেছে। কি কাজ করতেছে? বিকর্ষণ। যারা এখনো বুঝেন নাই ওরা পাশের ব্যাপারটা দিকে একটু খেয়াল রাখেন, আমি আবার বলবো। হ্যাঁ, ধরেন এখানে জেড লেস দেন ওয়ান আছে, তাহলে গ্রেটার দেনের জন্য বি রিয়েল, বি আইডিয়াল বড় ছিল, তাহলে লেস দেনের জন্য কি হবে, লেস দেনের জন্য বি রিয়েলটা হবে ছোট, বি আইডিয়ালটা হবে বড়, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটা হবে। তার মানে কি বলতো, তার মানে তুমি আইডিয়ালি পাওয়ার কথা তোমার ধরো 2 লিটার, ধরে নাও এটা এক্সাম্পল এমনি, হ্যাঁ, যে আইডিয়ালে পাওয়ার কথা 2 লিটার, কিন্তু তুমি বাস্তবে কি পাইছো, বাস্তবে অণুর আয়তন পাইছো অনেক কম, মানে ধরো ধরো হচ্ছে 0.5 লিটার পাইছো। তাহলে অণুগুলা কি অনেক কমে গেছে আয়তন, কেন বলতো? কারণ অণু কাছে চলে আসছে। অণু কি চলে আসছে, কাছে চলে আসছে। ভালো মতন বলতেছি, খেয়াল করবে যে আমার ক্যালকুলেট করে আসার কথা 2 লিটার, কিন্তু রিয়েল গ্যাসে আকর্ষণ বা বিকর্ষণে যে কোনো একটা কাজ করে, কোনটা কাজ করতেছে এটা দেখার জন্য আমরা কিন্তু এটা ইউজ করলাম। যখন বি রিয়েলটা কমে গেল তার মানে কি, ওইখানে আকর্ষণ কাজ করছে, এই জন্য কমছে আয়তন। যখন আকর্ষণ, যখন আয়তনটা বাড়ছে রিয়েলে, তার মানে কি বলতো, ওইখানটা বিকর্ষণ কাজ করতেছে, এই জন্য আয়তন বেড়ে গেছে। তাহলে যখন অন্য কাছে চলে আসছে তার মানে কি বলতো, তার মানে এখানে হচ্ছে আমার আকর্ষণ কাজ করতেছে, আকর্ষণ কাজ করতেছে। আর জেড ইকুয়ালস টু ওয়ান মানে আমরা সবাই জানি যে ভি রিয়েল আর ভি আইডিয়াল কি পরস্পর সমান। তাহলে এটা হচ্ছে আমার আইডিয়ালের শর্তগুলো। তাহলে দেখো এবার উপরে যদি আমরা সুন্দর করে সাম আপ করে দিই, যারা হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে, ওটার জন্য আমি উপরে সাম আপও রাখছি একটা। ওকে, দেখো এবার এখানটায় যখন জেড এর মানটা লেস দেন ওয়ান, তখন কি কাজ করতেছে, অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন কাজ করতেছে, আকর্ষণ কাজ করতেছে। যখন জেড এর মানটা গ্রেটার দেন ওয়ান, তখন কি কাজ করতেছে, রিপালশন মানে বিকর্ষণ কাজ করতেছে, এটা হচ্ছে বিকর্ষণ কাজ করতেছে। আর জেড ইকুয়ালস টু ওয়ান মানে কি, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস। তাহলে মনে রাখবা, জেড লেস দেন ওয়ান আর গ্রেটার দেন ওয়ান এর জন্য কি হয় বলতো, এটা হচ্ছে আমার আকর্ষণ বা বিকর্ষণ। এটা কার গ্যাসের জন্য, রিয়েল গ্যাসের জন্য, কারণ আকর্ষণ বিকর্ষণ কোন গ্যাসে, আকর্ষণ বিকর্ষণ হচ্ছে আমার রিয়েল গ্যাসে, তাই না? আকর্ষণ বিকর্ষণ কোন গ্যাসে, রিয়েল গ্যাসে। আর লাস্টেটা কোন গ্যাসের জন্য, লাস্টেটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। এটা কিন্তু অবজেক্টিভে প্রচুর আসে, যখন তোমরা অ্যাডমিশনে যাবা বা কখনো যদি তোমাদের পরীক্ষা আসলেই হয়, তাহলে এটা কিন্তু তোমাদের লাগবে। হ্যাঁ, তো সবাই আই গেস এই ব্যাপারটা আমি খুব ক্লিয়ারলি ডিটারমাইন করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তোমরা আই গেস বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা। আর পরের পেজে একটু জাস্ট গ্রাফ আকারে একটু বলে দেই, এই গ্রাফটা একটু জাস্ট আগের পেজটার রিপ্রেজেন্টেশন, আর কিছু না। মনে রাখবা, z is equals to v real by v ideal হচ্ছে আমার ডেফিনেশন, ডেফিনেশন। কিন্তু যখন তুমি ম্যাথে ইউজ করবা, তখন z এর ব্যাপারটা হচ্ছে z কি, z হচ্ছে pv আর rt এর গুণফলের সমান। ঠিক আছে, pv কে rt এর গুণফল দ্বারা ভাগ করে দিলে কি হবে, আমার এরকম একটা মান পাওয়া যায়। তাহলে এবার আমরা তিনটা কেসের কথা বলছি, তো আমার সাথে কানেক্ট করবো। z যখন ইকুয়াল 1 তখন কি হয় বলতো, pv ইকুয়ালস টু rt আসবে ম্যাথমেটিক্স এর লাইনটা থেকে। তার মানে কি বলতো, pv ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে pv ইকুয়ালস টু ধ্রুবকের লাইনটা কিরকম হয় বলো, একটা y অ্যাক্সিস এর বরাবর লাইন হয়। এই জন্য আমরা যখন pv আর p এর গ্রাফটা আঁকছি, তখন কি হয়েছে, একটা বরাবর লাইন পাইছি, কার জন্য, z ইকুয়ালস টু 1 এর জন্য। ওকে, ক্লিয়ার কাট বুঝো, ঠিক আছে, এরকম হয়েছে। আবার যখন z গ্রেটার দেন যখন 1 নিয়ে কাজ করতেছে, তার মানে কি pv গ্রেটার দেন rt, তাই না? তার মানে এবার এই যে আমার যে আইডিয়াল লাইনটা, ওটা থেকে উপরের দিকে উঠা যায়, তাই না? উপরের দিকে উঠে যাবে। তাহলে উপরের দিকে কোনটা, ডাইরেক্ট উপরের দিকে উল্টো উল্টো উঠছে বলতো, হাইড্রোজেন হিলিয়াম গুলো। তাহলে এটা হচ্ছে কার গ্রাফ, জেড গ্রেটার দেন 1 এর গ্রাফটা। আবার যখন জেড লেস দেন 1 তখন কি হয়েছে দেখো তো, তখন পিবি এর মানটা লেস দেন আরটি। ঠিক আছে,
তাহলে এখানে দেখো নিচের দিকে নেমে গেছে, দেখছো নিচের দিকে নেমে গেছে। তো এই যে নিচের দিকে যে নেমে যাওয়া, এই পোর্শনটাকে কিন্তু মনে রাখবা। এই যে জেড এর যে তিনটা মান দিয়ে আমাদের কাজ করা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যামাগা কার্ভ। কি কার্ভ বলি? অ্যামাগা কার্ভ বলি। ঠিক আছে। এখন তোমাদের অনেকের মনে হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে তো শুরুতে নিচে নামলো পরে আবার উপরে উঠলো, এরকম কেন? তো বলি আমি তোমাদের, খেয়াল করে দেখো তো, যে আগের পেজে তোমরা বলছো বলো তো জেড লেস দেন ওয়ান হলে কি কাজ করে? আকর্ষণ কাজ করে। আগের পেজে বলে আসছো তাই না, প্রিভিয়াস পেজ। তাহলে যখন শুরুতে তুমি পি এর মানটা বাড়াইছো, তখন পি এর মানটা বি এর যে মানটা সেটা খুব দ্রুত কমা শুরু করবে। কেন? কারণ আকর্ষণ কাজ করতেছে। এই জন্য পিবি এর মানের ড্রপটা অনেক বেশি হয়, এই জন্য পিবি নিচের দিকে নামে। কিন্তু একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পর কি হবে? বি এর মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন বলতো? কারণ তুমি চিন্তা করো, তুমি যে কোনো একটা গ্যাসকে চাপ দিতে কি হবে, ওইটা একটা এরকম একটা জায়গায় চলে যাবে যার পরে আর তাকে কি হবে না, গ্যাসটাকে সংকুচিত করা পসিবল না। কেন? কারণ তখন সে গ্যাস থেকে তরলে কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু তার আর গ্যাসে রাখা তাকে আর পসিবল না। তো লাস্ট যে পয়েন্টটা পর্যন্ত তাকে চাপ দেওয়া গ্যাসে রাখার জন্য, ওইখানে গিয়ে আমরা ভি কনস্ট্যান্ট ধরলাম। এবার ভি এর মানটা গ্যাস অবস্থায় কনস্ট্যান্ট, বাট স্টিল তুমি কি করতেছো? প্রেসারের মানটা বাড়াচ্ছ। তাহলে ওভারঅল কি হলো? পিভির মানটা হচ্ছে বেড়ে গেল, এই জন্য আবার উপরের দিকে উঠা শুরু করছে। ঠিক আছে। তার মানে মনে রাখবা জেড লেস দেন ওয়ান এর কেস কয়টা? কেস হচ্ছে দুইটা। এটা নিয়ে হচ্ছে অত বেশি ঘাটানোর দরকার নাই, তোমরা খালি একটু জাস্ট বেসিকটা মনে রাখবা, অত কিছু মনে রাখতে হবে না। পরীক্ষার জন্য কি মনে রাখতে হবে আমি ওটা বলে দিই, কারণ আমি তো জানি তোমরা অত বেসিক জানাতে তোমরা তো পাতা দাও না, তাই না? তোমাদের পরীক্ষায় কি করতে হবে ওটা জানা দরকার। তো চলো দেখি পরীক্ষার জন্য কি করতে হবে। পরীক্ষার জন্য মাথায় রাখবা কি? ফার্স্টে মাথায় রাখবা জেড রিয়েল বি আইডিয়াল। এটা খালি মনে রাখবা যে আগের পেজে বলে আসছিলাম এই পেজগুলো আমি বলি, যে এই যেটা মনে রাখবা যে আমার জেড এর ডেফিনেশনটা কি, বি রিয়েল আর বি আইডিয়াল এর মধ্যে বাস্তব পার্থক্য যে করে ওটা হচ্ছে জেড, প্রথম কথা। তারপর দ্বিতীয় কথা বলবা যে জেড লেস দেন ওয়ান গ্রেটার দেন ওয়ান কাজ করে রিয়েল গ্যাসের জন্য, জেড ইকুয়াল কাজ করে আদর্শ গ্যাসের জন্য। এরপর খালি বলে দিয়ে আসবা যে জেড লেস দেন হলে অ্যাট্রাকশন, জেড গ্রেটার দেন ওয়ান হলে কি হয়? রিপালশন মানে বিকর্ষণ, আর ইকুয়াল ওয়ান হলে আইডিয়া। এটা শুরুতে লিখলাম, সুন্দর করে লেখা হয়ে গেছে। এরপর তুমি কি বলবা? এরপর আসবে ম্যাথমেটিক্যাল ফর্ম, ডেফিনেশন পার্ট শেষ। এবার ম্যাথমেটিক্যাল ফর্মের দিকে আসো। কি লিখবা? ম্যাথমেটিক্যাল ফর্মে লিখবা জেড ইকুয়ালস টু কত? পিভি বাই আরটি। লিখলাম পিভি বাই আরটি। এরপর সুন্দর করে বলবা যে জেড যখন ইকুয়াল ওয়ান তখন আইডিয়ালের জন্য একটা সরলরেখার মতো লাইন পাওয়া যায়, যখন জেড গ্রেটার দেন ওয়ান তখন উপরের দিকে উঠবে, জেড লেস দেন ওয়ান ফার্স্টে নিচে নাইমা তারপর উপরের দিকে উঠবে। ঠিক আছে। এইটা আর কি, যদি কারো মনে না থাকে তোমাদের একটু বলি, শোনো জাস্ট মনে রাখার জন্য বলতেছি। এইভাবে মনে রাখতে পারবা যে ধরো হচ্ছে এটা অনেকটা মানে জেড লেস দেন ওয়ান এর কেসটা, এটা হচ্ছে অনেকটা কি গ্রেটার দেন ওয়ান লেস দেন ওয়ান, তো একটা হচ্ছে ভালো স্টুডেন্ট, একটা হচ্ছে ধরো হইতেছে আমার ওই মোটিভেশন স্পিকারের মতো। আমি বলি শোনো, এই এক নাম্বার যে স্টুডেন্ট আছে ওই আজীবন হচ্ছে ভালো স্টুডেন্ট, ও কি করে? সবসময় বেশি পড়াশোনা করে, বেশি পড়াশোনা করে কোপায় পড়াশোনা করে, এই জন্য ওরা অলওয়েজ ফার্স্ট হয়। কোপায় পড়ছে, ফার্স্ট হয়ে ফাটায় ফেলছে, একদম শেষ। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে জেড লেস দেন ওয়ান, এটা হচ্ছে একটা মোটিভেশনের মতো। কিরকম আমি তোমাকে বলি, বর্তমানে কিসের যুগ চলে? মোটিভেশনের যুগ চলে। দেখবা সবাই ফার্স্টে কি বলবে, যে হচ্ছে আমরা তো হাঁটতে পারি না। ঠিক আছে, ধরো কাজ করতে, ধরো তুমি অলিম্পিক গেম জিততে চাও, ফার্স্টে বলবে যে আমি হাঁটতে পারতেছিলাম না, শুয়ে শুয়ে গড়ায় যাচ্ছিলাম। ঠিক আছে। তারপরে হুট করে আমার খুব মানে জিততে ইচ্ছা করছে, তারপর কি হয়েছে, আমরা অনেক বেশি করে হচ্ছে কাজ করছি, তখন আমি দৌড়ানো শুরু করছি, দৌড়ায় দৌড়ায় একদম হোঁচট খায় পড়ে হুট করে আমরা সাডেনলি অনেক দ্রুত দৌড়ায় অলিম্পিক গেম জিতা ফার্স্ট হয়ে গেছি, তাই না? তো এরকম একটা ব্যাপার, যে কাহিনী কি, কাহিনী হচ্ছে ফার্স্টে এই জেড গ্রেটার দেন ওয়ান হচ্ছে ফার্স্ট বয়গুলোর মতো, যারা সরাসরি একদম কোপায় কাজ করে অলওয়েজ ফার্স্টই হয়। আর যারা কি জেড লেস দেন ওয়ান, ওটা হচ্ছে মোটিভেশন স্পিকারের মতো, মানে ফার্স্টে নিচের দিকে নামবে, এরপর কোপায় উপরের দিকে ওঠা, উপরের দিকে চলে যাবে। একটু মনে রাখলে কিন্তু তোমরা কার্ভটা ব্যাখ্যা করতে পারবা। ইন কেস যদি এইচএসসি পরীক্ষা হয় তাহলে কিন্তু এই অ্যামাগা প্রবলেমটা তোমাদের আসবে। এই জন্য আমি তোমাদের মনে রাখা একটা ওয়ে বললাম, আমি এমনি আমারটা মনে রাখতাম, তো সো এই জন্য তোমাদের ওটাই বলে দিলাম আর কি। তো কারো লাগলে মনে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা ঠান্ডা মাথায় সবকিছু পড়ে ফেললাম। এবার হচ্ছে আমাদের এই জায়গাটা আছে পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার বি মাইনাস এন বি, এই পার্টটুকু আছে। ঠিক আছে। অনেক সহজ একটা জিনিস, তো ঠান্ডা মাথায় আমার সাথে কানেক্ট করবা। হ্যাঁ, ঠান্ডা মাথায় তোমার সাথে কানেক্ট করবা। আগের বার আমরা পড়ছি যে আমাদের রিয়েল আর আইডিয়ালের মধ্যে ঝামেলাটা কেন হচ্ছে, রিয়েল এন্ড আইডিয়ালের মধ্যে ঝামেলাটা কেন হচ্ছে, কারণ রিয়েলের মধ্যে আমার কি হয়েছে, অনুর মানে আকর্ষণ বিকর্ষণকে জিরো ধরা হয়েছে, আর আরেকটা কি ধরা হয়েছে, আরেকটা হচ্ছে অনুর আয়তনকে অতি নগণ্য ধরা হয়েছে, এই দুইটা। এখন আমি একটু বলে দিই যে আমার একটু চিন্তা করো, ঠান্ডা মাথায় একটু ভাববা, আকর্ষণ বিকর্ষণ রিলেটেড যেটা আছে আমি বলে দিই, আকর্ষণ রিলেটেড যে হচ্ছে ত্রুটিটা আছে, এই ত্রুটিটা দূর করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে চাপজনিত ত্রুটি দূর করবো।
ঠিক আছে, তোমরা বই খুললে হয়তো আর ডিটেইলস পাবা, আমি বেসিকটুকু বুঝাই দিব। হ্যাঁ, বেসিকটুকু বুঝাই দিব। এটা হচ্ছে আমাদের চাপ জনিত ত্রুটি নিয়ে কাজ করতে হয়, এটা দূর করতে হইলে, হ্যাঁ, ত্রুটি দূর করার জন্য কাজ করতে হয়। আর তোমার আয়তনের যে ব্যাপারটা আছে, ওই যে অনুগুলা আয়তন, পাত্রা আয়তন তুলনা অতি নগণ্য, এরকম একটা ধরে নেওয়া হয়েছে। তো এখানে ব্যাপারটা এরকম, ওটা হচ্ছে আয়তন ত্রুটি দূর করতে হয়। ঠিক আছে, এই দুটো ব্যাপার একটু মাথায় রাখবা। তো আমরা দুটো নিয়ে কাজ করবো, একটু বলি। চিন্তা করো, যখন তোমার আইডিয়াল অবস্থান ছিল, চিন্তা করো তো, ধরো তুমি এখানে আসো, তুমি নর্মালি একটা ওয়ালে আঘাত করতেছো, তাহলে এখানে তোমার কি লাগতেছে, তোমার ধরো 10 নিউটন লাগতেছে। কিন্তু ধরো হচ্ছে তোমাকে এবার পিছন থেকে একজন টানতেছে, একজন ধরো তোমাকে পিছন দিকে টেনে ধরে রাখছে, টেনে ধরে রাখছে, ধরো 5 নিউটন বলে টেনে ধরে রাখছে। তাহলে অবশ্যই এখন ওই সেম ওয়ালটাকে সেম ডিস্টেন্সে আঘাত করতে তোমার কি লাগবে, বল বেশি লাগবে না? ঠান্ডা মাথায় একটু কানেক্ট করো, তাহলে উপরটা বাকি এমনিই বুঝবা। কানেক্ট করার ট্রাই করো। কি বলতেছি, যে ধরো একটা মানুষ, তুমি এমনি আসো, তুমি এমনি হচ্ছে একটা ওয়ালকে আঘাত করতে চাও, তখন তোমার 10 নিউটন বল লাগতেছে। বাট এবার তোমার ফ্রেন্ড আসছে একটা, ও তোমাকে জড়ায় ধরে রাখছে যে না, আমি তোমার আঘাত করতে দিবই না। এখন ওই যে তোমাকে যখন ও এরকম বাধা দিচ্ছে, বাধা যখন দিচ্ছে, তখন তোমার যদি ওয়ালকে আঘাত করতে হয়, তাহলে তোমাকে আগে কি করতে হয়, আগে তোমার বন্ধুকে তোমাকে কি করতে হবে, বাধাটাকে দূর করতে হবে, তারপর ওয়ালটাকে আঘাত করতে হবে। তাহলে এবার কিন্তু আঘাত করার দুটা পোর্শন, একটা হচ্ছে ওয়ালে আঘাত করার জন্য, আর একটা কি আমার আকর্ষণ বিকর্ষণকে অমিট করার জন্য, আকর্ষণ বিকর্ষণকে নিষ্ক্রিয় করার জন্য। তাহলে এখানে বলটা অবশ্যই কি হবে, টোটাল 15 নিউটন হবে। কেন বলতো, কারণ 10 নিউটন লাগছিল আমার ওয়ালে আঘাত করতে, আর 5 নিউটন বল এক্সট্রা কেন লাগছে বলতো, আমার এই যে 5 নিউটন বল বন্ধু যেটা তুই করছিল ওই বাধাটা দূর করতে। ঠিক আছে, এই বাধা দূর করতে কি করছে, আমার এক্সট্রা 5 নিউটন বল লাগছে। তাহলে একটু চিন্তা করো তো, এবার যখন তুমি নর্মালি একটা গ্যাস যখন হচ্ছে আইডিয়াল অবস্থায় শুধু আঘাত করতেছিল, ঠিক আছে, শুধু আঘাত করতেছিল, আচ্ছা ব্রেক দিচ্ছি না কেন, কারণ আমরা অলমোস্ট হচ্ছে শেষের দিকে চলে আসছি, আমাদের হয়তো আর 5 বা 10 মিনিট লাগবে, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে। তো ব্রেক না দিয়ে একবারে শেষ করে দিব আর কি, বুঝছো, এই জন্য ব্রেক দিচ্ছে না। তো আমি এক্সট্রিমলি সরি যে তোমাদের মাথা হয়তো গরম হয়ে গেছে। এই লাস্টের দু একটা পেজ একটু একটু মনোযোগ দাও, তাই শেষ করে দিব। হ্যাঁ, দেখো, যখন এখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, ধরো এখানে কোনো কি নাই, আকর্ষণ বা বিকর্ষণ নাই, আকর্ষণ বা বিকর্ষণ নাই, ওই অবস্থায় শুধু এখানে চাপের মানটা আসছে পি। কিন্তু যখন তুমি আকর্ষণ বিকর্ষণকে কাউন্টে আনছো, তখন কি হবে, এই পিছনের দিকে যে বলগুলো আছে এগুলোকে অমিট করতে হচ্ছে, তাই না, এগুলোকে নিষ্ক্রিয় করতে হচ্ছে। তাহলে আমার ধরো এই পোর্শনটুকু নিষ্ক্রিয় করতে এক্সট্রা কতটুকু চাপ লাগবে, এক্সট্রা হচ্ছে পি প্রাইম চাপ লাগবে। এবং এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এই পি প্রাইমের মানটা কার সমান, এন স্কয়ার বাই বি স্কয়ারের সমান। ঠিক আছে, তাহলে ওভার ব্যাপারটা কত আসলো, পি প্রাইম ইকুয়ালস টু এন স্কয়ার এ বাই বি স্কয়ার। ওই যে সমানুপাতিক থেকে সমান আনতে হলে কি করতে হয়, আনতে হলে আমার এখানটার মধ্যে এটা করতে হয়। তাহলে ওভারঅল আইডিয়াল মানে রিয়েল গ্যাসের জন্য মোট চাপটা কত আসলো, পি প্লাস পি প্রাইম ছিল, এখানে আসবে পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার, এখান থেকে এটা আসলো। আমি আবারও বলতেছি, পি প্রাইম মানে আমার নিষ্ক্রিয় করতে যে চাপটা দরকার, এই চাপটা বিজ্ঞানীরা কি করছে, এক্সপেরিমেন্ট করে পাইছে, পি প্রাইম মানে নিষ্ক্রিয় করার যে চাপটা, ওটা হচ্ছে এন স্কয়ার বাই বি স্কয়ারের সমানুপাতিক। সো ওভারঅল তুমি যদি ধ্রুবক নিয়ে আসো, তাহলে এন স্কয়ার এ বাই বি স্কয়ার আসবে, এই মানটাই আমরা এখানে বসাই দিছি। তো আমার এখানে তুমি যদি ত্রুটি দূর করতে চাও, তখন আমার শেষ পর্যন্ত মোট চাপ কত আসলো, পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার, এটা আসলো। ওকে, তো সবাই আই গেস এ পর্যন্ত বুঝতে পারছেন। তাও আমি আরেকবার বলবো, ঠান্ডা মাথায় একটু রিলেট করে নিন। হ্যাঁ, প্রথম কথা আমি বলছি, যখন আকর্ষণ বা বিকর্ষণ নাই, তখন সে শুধু পি আছে, কারণ পিছনে দিয়ে কোনো কিছু তার নাই। যখনই হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণের সাথে এক্সট্রা পিছনের দিকে একটা এক্সট্রা আকর্ষণ বা বিকর্ষণ লাগতেছে, তখন কি হবে বলতো, এই এক্সট্রা আকর্ষণ বা বিকর্ষণের জন্য ওই আকর্ষণ বা বিকর্ষণকে বাধা দিতে, বাধা দিয়ে ওয়ালটাকে আঘাত করতে আমার এক্সট্রা একটা পি প্রাইম বল লাগছে। এবং এই পি প্রাইম চাপটার মান কার সমান বলতো, এন স্কয়ার বাই বি স্কয়ার সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে, এন স্কয়ার এ বাই বি স্কয়ার, মানটা বসাই দিছি, তাহলে আমার চাপ ত্রুটিও দূর হয়ে গেছে। এবার আমি তোমাকে একটু বলি, প্রথম কথাটা গেল, এবার দেখো ঠান্ডা মাথায়, এবার আয়তন ত্রুটিটা আছে, আয়তন ত্রুটিটা কি, মানে আমার আয়তনের ত্রুটিটা দূর করতে হয়। ঠিক আছে, তো আমি একটু তোমাদের ঠান্ডা মাথায় বলি, আয়তনের ত্রুটির ক্ষেত্রে এত কিছু মনে রাখার দরকার নেই। মনে রাখবা যে আমার আয়তন ত্রুটি দূর করতে হলে আমার মোট আয়তনটা কত হবে, মোট আয়তনটা হবে আমার আইডিয়াল অবস্থায় যে আয়তনটা ছিল, যেখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, ওই আয়তন থেকে তোমার যদি অনুর আয়তনটা তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি করতে পারবা, তাহলে তুমি হচ্ছে এখানটায় ত্রুটি মুক্ত করার পর আয়তনটা পাবা। কেন, কারণ চিন্তা করো, তোমার পাত্রের মধ্যে আয়তনকে কাউন্টে আনা হয় নাই, তোমায় কি করতে হবে, আয়তনকে কাউন্টে আনতে হবে, এই জন্য এখানে আমরা বিয়োগটা করে দিছি। ঠিক আছে, যদি ডিটেলসে বলি,
দেখো যখন হচ্ছে তুমি আইডিয়ালি আসো, ধরো অণুগুলো এখানে কাজ করতেছে, আইডিয়ালি আসো, তখন তোমাকে কিন্তু আইডিয়ালি প্রত্যেকটা পদ কাউন্ট করার ইন্ডিভিজুয়াল দরকার ছিল। ঠিক আছে, একটু আমি বলি ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় একটু বলি, আর 5 মিনিট লাগবে, হ্যাঁ 5 মিনিট লাগবে। তোমার উচিত ছিল শুধুমাত্র এই পদগুলো নেওয়া। কেমিস্ট্রিতে আয়তন মানে কি, যে একটা অণুর চলাচলের পথ কাউন্ট করা। আমি লিখে দিচ্ছি, কেমিস্ট্রিতে আয়তন মানে কি, অণুর চলাচলের পথগুলোকে কাউন্ট করা। তো তোমার উচিত ছিল এই যে পথগুলো আছে না অণু চলাচলের, এই পথগুলা মানে ধরো A1 A2 A3 A4, এই পথগুলাকে যোগ করার কথা ছিল। কিন্তু যখন তুমি কি করছো, অণুর আয়তনকে কাউন্ট করো নাই, তখন তোমার কিন্তু এই পদখান থেকে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে কি করে ফেলছো, ভি আইডিয়ালটা ধরে নিছো। কিন্তু বাস্তবে কি এরকম ধরার কথা ছিল? ধরার কথা কিন্তু ছিল না। এই জন্য আমরা ভি আইডিয়াল থেকে কি করছি, ভি আইডিয়াল থেকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে আয়তন গুলো আছে, যে আয়তন গুলো তোমার ধরার কথা ছিল না, ওই আয়তন গুলাকে আমরা বাদ দিয়ে দিছি। এবং ওই আয়তন গুলাকে বাদ দিলে তুমি কি পাইছো বলতো, আমার এই যে ভি এর মানটা পাইছো শেষ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে শেষ পর্যন্ত বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করে পাইছে কি, যে এই ভি এর মানটা হচ্ছে এন ভি এর সমান। তাহলে ত্রুটি মুক্ত করার পর তুমি কি পাবা, ত্রুটি মুক্ত করার পর তুমি কি পাবা, আমার ভি এর মানটা পাবা। তো এই ব্যাপারটা তো মাথায় রাখবা, হ্যাঁ এত কিছু মনে রাখার দরকার নাই, পরীক্ষার জন্য এটাই মাথায় রাখবা। ভি আইডিয়ালের সময় তুমি আয়তন বেশি ধরে ফেলাইছিলা, কারণ কি অনুর আয়তনের কারণে আমার আয়তন কমার কথা ছিল, তুমি আয়তন বেশি ধরে ফেলছো। কিন্তু যখন তুমি ত্রুটিটা দূর করতে চাও, তখন কি করতে হবে, ওই অনুর আয়তনটা বাদ দিয়ে দিতে হবে। বাস এই লাইনটা মনে রাখলেই চলবে, আর কিছু মনে রাখার দরকার নেই। আমি তো অনেক কথাই বলছি তোমাদের বোঝানোর জন্য, বাট এত কথার দরকার নেই। কি মনে রাখবা, মোট আয়তন ইকুয়ালস টু আমার আইডিয়ালের মানটা থেকে অনুর আয়তনটা বিয়োগ করে দিলে কাজ শেষ, লাইন খতম। মনে থাকবে সবার? ওকে, তাহলে এই পেজটার দিকে সবাই একটু 1 মিনিট চোখ বুলাও, হ্যাঁ 1 মিনিট চোখ বুলাও, যেখানে কি কি করছি আমি, বাস এতটুকু করলেই হবে। যে আকর্ষণ যখন কাজ করছে তখন আমার এক্সট্রা চাপ লাগছে, কিন্তু যখন আয়তন আসছে তখন কি হয়েছে, তখন আয়তন আসার কারণে অনুর আয়তনটা বিয়োগ করতে হয়েছে। তো এই কিছু ক্রসওয়ার্ড একটু মনে রাখবা, বুঝছো, পুরোটা তো কারোই মনে থাকে না, কিছু ক্রসওয়ার্ড মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, এখানে আমি চাপ যোগ করব, এখানে অনুর আয়তন বিয়োগ করবো, বাস কাজ শেষ। এটা তো সবার মনে থাকবে নাকি, যে চাপ জনিত ত্রুটিতে নতুন চাপ যোগ করব, tan স্কয়ার a বাই b স্কয়ারের সমান, আর আয়তন কি করব, অনুর আয়তন বিয়োগ করব, যেটা কি n b এর সমান। বাস এইটুকু মনে রাখলে কিন্তু হবে, তাই না? আচ্ছা, এবার দেখো ঠান্ডা মাথায়, এবার তোমরা তো একই কথা তোমাদের, যে এত পরে তো লাভ নাই ভাই, একবার এক্সপেরিমেন্ট মানে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে কি কি আছে তো কানেক্ট করে দেন, এটাই বলবো না তোমরা? তো আমি তো জানি তোমরা এটাই বলবো, এটাও লাগছে, কোনো সমস্যা নেই ভাইয়া। দেখো আজ ক্লাসের শুরুতেই পড়ছে কিন্তু পরম শূন্য তাপমাত্রা, পরম তাপমাত্রা, বলো এটা সবাই পড়ছে কি পড়িনি? ভি নট ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট টি বাই 273, এটা সবাই সূত্রতে পড়ছি। তারপরে যে পরম তাপমাত্রা কোনটা, পরম তাপমাত্রা হচ্ছে ওই যে -273 বা 0 কেলভিনকে পরম তাপমাত্রা বলে, এটার ব্যাখ্যাটা লিখবা, ফুল ব্যাখ্যাটা লিখবা গ্রাফ সহ, ফুল ব্যাখ্যাটা লিখবা গ্রাফ সহ লিখবা, অবশ্যই গ্রাফ সহ লিখবা, পড়ানো হয়েছে। আর এখানটায় পরম তাপমাত্রা মানে কি, পরম তাপমাত্রা মানে বি সমানুপাতিক টিটা প্রুফ করবা, এবং এটার জন্য কিন্তু গ্রাফ আঁকতে পারো তোমরা, হ্যাঁ পি ইকুয়ালস টু কিটি মানে কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর যে গ্রাফটা আছে, এই গ্রাফটাও কিন্তু এখানে দেখাই দিতে হবে, তাই না? বি আর টি গ্রাফটা যদি নাও বড় হাতের টি নিলে এরকম টাইপের যে হয়, এরকম বলে দিবা। মনে রাখবা কিন্তু, আমি আবারও বলতেছি, বড় হাতের টি মানে টেম্পারেচার, টেম্পারেচার কেলভিনে, ছোট হাতের টি মানে কি টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস, মাথায় রাখবা। ওকে, আচ্ছা আমি আবারও বলতেছি, বড় হাতের টি মানে টেম্পারেচার কেলভিনে, ছোট হাতের টি মানে কি টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস, এই দুটোর মধ্যে যেন কোনো ভুল না যায়, ঠিক আছে? এরপর বৈদ্যুতিক স্বীকার্য আছে, এটা হচ্ছে অবশ্যই বই থেকে ডিটেইলস লিখবা, তোমাদের যতটুকু বোঝানোর দরকার আমি বুঝাইছি। তারপর কি এই যে এসটিপি তে সূত্র কিন্তু আমরা সবাই জানি, কে ইজ ইকুয়ালস টু কি 3/2 nRT, এই ম্যাথটা তোমরা একটু বাসায় করবা, আমি কিন্তু 3টা ম্যাথই করে দিয়েছিলাম, তো একটু বাসায় করার ট্রাই করবা, পারবা না বলতে থাকে, পারবা কিন্তু, তাই না? তারপরে ওই যে দেখো তো এখানে কি বলা আছে, এখানটায় দেখো এই ম্যাথটার মধ্যে যখন কাজ করছি, এটা কিন্তু আমরা ডিটেইলসে করছি, তাই না? দেখো এখানটা কোশ্চেনের মধ্যে ফার্স্টে 1 লিটার পাত্র, এটার মধ্যে কাজ করা হয়েছে। তো এখানে 1 লিটার অ্যাটমসফিয়ার চাপে সুন্দর করে হচ্ছে এতটুকু চাপ নিয়ে কাজ করা হয়েছে। এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে বলতো? আমরা যে কেস 1টা পড়ছিলাম, ওই কেস 1 এর সূত্রের মধ্যে পড়তেছে। কি করবা জানো, আমি স্টেপ গুলো বলে দেই। ফার্স্টে হচ্ছে পি টোটালটা বের করবা, ঠিক আছে? তিনটা গ্যাস মানে কি P1 V1 প্লাস P2 V2 P3 ডিভাইড বাই V, মনে রাখতে হবে কিন্তু কেস 1 এর মধ্যে পড়ছে, কেন? কারণ এখানে কিন্তু আয়তন নিয়ে কাজ হচ্ছে, এবং এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আমার P1 P2 P3 ইউনিটটা সেম রাখতে হয়। এবার প্রথম পোরশনে P1টা বের করবা, এটা হচ্ছে প্রথম পোরশন, ঠিক আছে? করার পর মোল ভগ্নাংশ বের করতে বলছে। মোল ভগ্নাংশ কেমনে বের করে মনে আছে? ওই যে তোমাদের ক্লাসের শুরুতে বলছিলাম যে আমার আংশিক চাপ কেমনে বের করে, আমার আংশিক চাপ ইকুয়ালস টু কি ছিল মনে আছে, P টোটাল ইনটু কি
পি টোটাল ইনটু কি ওই যে নিজের মোল বাই মোট মোল, মনে আছে নিজের মোল বাই মোট মোল, এটাও কিন্তু তোমাদের আলাদা একটা পেজ নিয়ে পড়াইছিলাম। তো এখানে প্রথম পোর্শনে আগে পি টোটালটা বের করবা, পরের পোর্শনে আমার আংশিক চাপটা বের করবা। পারবা না সবাই বলো তো? দেখছো কত সহজ অ্যাসাইনমেন্ট দিছে। আমরা কিন্তু প্রত্যেকটা টপিক আরো ডিটেইললি এলাবোরেট করে পড়ছি, এখানে আরো সহজ করে করা আছে, তাই না? আর লাস্ট পোর্শন কি, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য। ওই যে পি ইকুয়ালস টু এনআরটি, যে মানে সে আদর্শ গ্যাস, যে মানে না সে বাস্তব গ্যাস। তারপরে এইরকম কয়েকটা জিনিস আছে, এটা একটু বই থেকে তোমরা সুন্দর করে একটু ডিটেইল লিখবা আর কি, ঠিক আছে? বই থেকে ডিটেইলস লিখবা। তারপর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়, এখানে কিন্তু তোমরা সবকিছু দেখাবা, আর এর সূত্র থেকে ডেরিভেশনও দেখাবা। তারপর হচ্ছে আর এর সব দেখাবা তোমরা, হ্যাঁ ডেরিভেশন দেখাবা। তারপর তোমরা হচ্ছে আর ইউজ করে কিভাবে একক গুলো আসছে ওটাও দেখাবা। এককের সাথে সাথে ওই আর একটা সাম আপ পেজ রাখছে ওটাও দেখাবা, প্লাস মাত্রাও দেখাবা। ঠিক আছে, সবকিছু কিন্তু দেখাইতে হবে তোমাকে, ঠিক আছে? কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? সবকিছু দেখাইতে হবে, কারণ 4 মার্কের একটা কোয়েশ্চেন। তো এখানে কেন দেখাইতে হবে একটু বলে দেই, কারণ তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে নির্দেশিকা আছে ওই নির্দেশিকার মধ্যে কিন্তু এগুলো বলে দেওয়া আছে। তো দেখো 1 নাম্বার পাবা যখন সূত্রগুলো লিখতেছি, তারপরে হচ্ছে আলো ঠিকভাবে ব্যাখ্যার জন্য, অধিকাংশ ব্যাখ্যার জন্য, যথাযথ ব্যাখ্যার জন্য, ঠিক আছে? তো এরকম করে কানেক্ট করে করে একটু পড়তে হবে আর কি, ঠিক আছে? তো 2 মার্কের কোশ্চেনের জন্য ওই যে সূত্র লেখার জন্য 1 মার্ক পাবা, ওই শক্তি সমীকরণে আংশিক উপস্থাপন করার জন্য 1 মার্ক পাবা, তারপরে আরো 1 মার্ক পাবা মান বসানোর জন্য, আরো 1 মার্ক পাবা কি করবা, হিসাব করে লাস্ট মানটা লেখার জন্য। ওই যে যেগুলো আমরা মাত্র লিখে দিলাম আর কি, বুঝছো? ওইগুলো লিখলে কিন্তু 4-এ 4 পাওয়া যাবে। তো এগুলোতে কোনো সমস্যা নাই। বিশেষ করে হচ্ছে এই যে এখানটার মধ্যে কিন্তু চাপের ব্যাপারগুলো ভালো মতন খেয়াল রেখো, ইউনিটের ব্যাপারগুলো, যেমন এখানে আয়তন একক মিটারে আছে, সবগুলো আয়তন যেহেতু এমএল এ আছে, তাহলে আমরা এই উপরে মানটাও কি করব, এমএল এ কনভার্ট করে নিব, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রেখো, সবগুলো ইউনিট কিন্তু সেম হইতে হবে, ঠিক আছে? তারপর দেখো এখানে একটা দেওয়া আছে অ্যাটমসফিয়ার, একটা দেওয়া আছে মিলিমিটার, একটা আছে জি ইউনিট। আমরা কি করব, সবগুলা চাপকে সেম ইউনিটে নিয়ে আসবো, সবগুলা চাপকে সেম ইউনিটে নিয়ে আসবো, তাই না? মনে আছে কিন্তু আমি কিন্তু এই পেজটাতে দেখো মনে করাই দিই তোমাদের, এই যে পেজটা, এই পেজটাতে কিন্তু সুন্দর করে লিখেই দিছিলাম যে ভাইয়া দেখো ইউনিটটা সেম রাখতে হবে। দেখছো এই কেস 1 এর পেজটাতে সুন্দর করে কিন্তু বলেছিলাম যে ইউনিটগুলো কি রাখতে হবে, সেম রাখতে হবে। অ্যাটমসফিয়ার রাখলে 3টা চাপের ইউনিটকে অ্যাটমসফিয়ারে রাখতে হবে, যদি এমএল এ নাও তাহলে 3টা আয়তন কি কিসে রাখতে হবে, এমএল এ রাখতে হবে। তো এইভাবে একটু কানেক্ট করে নিতে হবে রে ভাইয়া, ঠিক আছে? একটু কানেক্ট করে করে পড়ো, এই জন্যই কিন্তু আলাদা করে কেস কেস করে পড়ানো, যেন সবাই সবকিছু পারি, এগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা যেন না হয়, ঠিক আছে? তো একটু ডিটেলস এগুলো পড়বা। আর লাস্টে আদর্শ গ্যাসের মাত্রাটার কথা বলছে, এই মাত্রাটার জন্য হচ্ছে আমরা মাত্রা ইউজ করাটা শিখছিলাম। তো ফার্স্টে হচ্ছে দেখো সবকিছু লেখা আছে, বৈশিষ্ট্য উল্লেখ করার জন্য প্লাস গ্যাসের ধ্রুবক উল্লেখ করার জন্য 1 মার্ক, তারপরে প্রুফের জন্য আর 1 মার্ক, সূত্র লেখার জন্য 1 মার্ক, তারপর লাস্টে মাত্রাটা ঠিকঠাক মতো লেখার জন্য আরো 1 মার্ক। তো সবকিছু তোমরা ডিটেলস একটু নিজের মতো করে সুন্দর করে মতো করবা, তাহলে কিন্তু আমাদের পুরো পেজটা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমরা আমাদের টাইমের মধ্যে কিন্তু সুন্দর করে সবকিছু করে ফেললাম। তো সবাইকে হচ্ছে অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে ক্লাসটা করার